সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কোথায় শেষ করেছিলাম মনে আছে কি? Sir, page number 66. 66। ওকে, একটু দেখি। Discharge from liability on notes, bill and check. একটু এখান থেকে দেখি হবে। আমরা। পেজ নাম্বার 66। আমার এটাতে তো পেজ নাম্বার নাই। এই যে ক্লজ, আমাদের হেডিংটা একটু বলবেন? স্যার, হেডিংটা হচ্ছে discharge from liability on notes, bill and check. ওকে, স্যার, ডিসচার্জ। ইন্টেন্সিভ কোশ্চেন 5 এর পর। স্যার, আপনি কন্ট্রোল F দিয়ে চেক করতে পারেন, তাহলে আরো তাড়াতাড়ি হতে পারে। এখানেই থাকার কথা, ম্যাটেরিয়াল অল্টারেশন, ডিসচার্জ ফ্রম লাইব্রেরি, এখানে রাইট? জি জি স্যার। স্যার, এখানে। ওকে, আজকে আমরা আমাদের এই এটা কমপ্লিট করব। আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা কয়টা ক্লাস হয়েছে? স্যার, এটা 4 নাম্বার ক্লাস। আগে তিনটা করেছি রাইট? তাহলে আজকে ডবল ক্লাস, দ্যাট মিন্স পাঁচটা ক্লাস হবে নাকি? জি স্যার। আজকে আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা শেষ হয়ে যাবে, কমপ্লিট করে ফেলবো আমরা। দেন পরবর্তী যে ক্লাস একটা দুইটা আমাদের থাকবে, সেখানে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন, আপনাদের যে স্যাম্পল কোশ্চেন, আপনাদের জন্য আমি কিছু এমসিকিউ কি করব, একটা ক্লাস নিব। সেখানে আমরা দেখবো যে পরীক্ষা আসলে কি ধরনের কোশ্চেন আসে। ঠিক আছে? আমরা মনে হয় আরো 2-1 মিনিট অপেক্ষা করা দরকার, কারণ পার্টিসিপেন্ট মাত্র 18%। এটা তো 60+ থাকার কথা না স্যার? জি স্যার। স্যার এমনি হচ্ছে আগের ক্লাসে তো প্রায় 30 জনের উপরে ছিল স্যার, 30 জন 35 জন এরকম স্যার। পরীক্ষা চলে এইটা আসার কারণে অনেকে জয়েন হয় না স্যার। জয়েন হয় না। আবার অনেকে মনে করে যে আপনার অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট হয়ে গেছে নাকি, পার্সেন্টেজ। জি স্যার, এক্স্যাক্টলি স্যার, ওইটাই মনে করে। আর স্যার এই জন্য আসলে জয়েন করে না, কিন্তু এখন আসলে যে হলো যারা যারা। ওইটা মনে করে, ওইটার জন্য তো পরীক্ষায় ভালো করবে না। আপনি জি এই যে স্যার, এটাই ক্লাসে স্যার। থাকলেই আপনার পরীক্ষা পড়া শেষ হয়ে যাচ্ছে রাইট? এবং স্যার এটা হয় তো স্যার, আমরা আপনারটা যদি স্যার যদি পুরো ক্লাসটা করা হয় তাহলে স্যার আসলে মানে স্যার সেকেন্ড টাইম শুধুমাত্র স্যার পেজ গুলো উল্টাই গেলে হয় স্যার। আমি তো পড়ছি, আমি তো দেখে গেছি স্যার। জি। জিনিসগুলো শুধুমাত্র পেজ গুলো উল্টাই গেলে হয়ে যায়। তো এখন যারা মনে করেন যে অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসে জয়েন করেন, তাদের জন্য কি উপকার হচ্ছে না অপকার হচ্ছে? স্যার স্যার মানে আমাদের জন্য তো স্যার তো খুবই উপকার হচ্ছে স্যার। আমরা হচ্ছে মানে আমরা যারা রেগুলার ক্লাস, মানে আমরা যারা শেখার জন্য ঢুকতেছি স্যার। হুম, এইটা রাইট। স্যার। যাক, অসুবিধা নাই। এটা তো সবাই তো সব বেনিফিট পাবে না, এটাই স্বাভাবিক তাই না? যারা কষ্ট করবে তারাই রিওয়ার্ড পাবে। ওকে, কোনো অসুবিধা নাই। আমরা কি আর একটা মিনিট দেখুন, 9-10-এ শুরু করবো রাইট? 10 মিনিট পরে, না আর 1 মিনিট আছে, আমরা 7-11-এ আমরা স্টার্ট করবো। জি স্যার, 1 মিনিট আমরা একটু wait হুম, তো আর একটা মিনিট ওয়েট করি, দেন আমরা ইয়ে করবো। তো সোফার আমাদের যে ক্লাসগুলো হয়েছে, এখানে কি কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা আছে, বা সঠিকভাবে পড়ানো হচ্ছে না, বা পড়ার স্টাইলটা ঠিক না, এরকম কোনো আপনাদের ফিডব্যাক আছে কিনা, যে ইমপ্রুভমেন্টের জায়গা কিছু আছে কিনা? স্যার। স্যার আমার স্যার একটা মানে স্যার টপিকে স্যার হচ্ছে মানে স্যার আমি স্যার ভুলে গেছি স্যার। দেখে স্যার আপনি স্যার কি বলছেন, এটা হচ্ছে আপনার স্যার হচ্ছে। সাউন্ডটা আমি একটু কম পাচ্ছি, এটা কি আমার এখানে প্রবলেম, না আপনারা অন্যরা কি ওনার সাউন্ডটা বেশি পাচ্ছেন? স্যার কি এখন কি শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে, কিন্তু নর্মালি আমার তো এডিশনাল স্পিকার থাকে, সেখানে সাউন্ডটা একটু বেশি পাই। আজকে একটু কম মনে হচ্ছে কেন? স্যার মানে আমার হচ্ছে স্যার হচ্ছে হলো আইডেন্টিফাই দ্য মিনিং অফ দ্য টার্ম আনকন্ডিশনাল। স্যার মানে ওইটা হচ্ছে হলো স্যার, মানে স্যার বিল অফ এক্সচেঞ্জ এর ওইখানে যেটা আছে যে হচ্ছে হলো বিল অফ এক্সচেঞ্জ ইজ ইজ এন আনকন্ডিশনাল অর্ডার। স্যার মানে এখানে স্যার আনকন্ডিশনাল অর্ডার বলতে কি বোঝায় স্যার? হচ্ছে এইটা যদি হচ্ছে এক অক্ষরে কিংবা অল্প ভিতরে বলে দিতেন স্যার, মিনিংটা কি? আনকন্ডিশনাল অর্ডার মানে হচ্ছে গিয়ে আমার
আপনি যে অর্ডারটা করেছেন সেখানে হচ্ছে কি তার এখানে পেমেন্টটা করার জন্য বলছে, এখানে কোনো কন্ডিশন থাকবে না যে এইটা ফুলফিল করলে ওইটা হইলে কোনো ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করে পেমেন্টটা হবে না। উইদাউট কন্ডিশনে আপনাকে কোনো কোশ্চেন ছাড়া আপনাকে পেমেন্টটা করবে। জি স্যার। আরেকটা হচ্ছে স্যার হচ্ছে হলো মানে স্যার হচ্ছে হলো এই যে স্যার হচ্ছে হলো প্রেজেন্টমেন্ট অফ অ্যাকসেপ্টেন্স আর অ্যাকসেপ্টেন্স সুপ্রা প্রোটেস্ট স্যার। সুপ্রা প্রোটেস্ট মানে হচ্ছে এইগুলো, আর হচ্ছে বিল ইন সেট স্যার। মানে স্যার এটা তো জানি বিল ইন সেট হচ্ছে স্যার ওই যে বিভিন্ন দেশে যে দেখা গেছে যে পোর্শন করে যেগুলো আসে স্যার, মানে হুম। স্যার ওইগুলো তো বিল ইন সেট। আর হচ্ছে স্যার হ্যাঁ, হচ্ছে ওইটা রাইট, প্রেজেন্টমেন্ট ঠিক বলেছেন। স্যার হচ্ছে প্রেজেন্টমেন্ট অফ অ্যাকসেপ্টেন্স স্যার, শুধুমাত্র এইটা বললে হবে না স্যার। প্রেজেন্টমেন্ট অফ অ্যাকসেপ্টেন্স কি? মানে অ্যাকসেপ্টেন্সের জন্য আপনি মনে করেন কোনো একটা চেক আপনার কাছে আছে, আপনি কি করেন? এই চেকটা পেমেন্ট পাওয়ার জন্য কোথায় জমা দেন? স্যার ওইটা হচ্ছে অল ব্যাংকে কিংবা হচ্ছে। ব্যাংকে জমা দেন। তাহলে এই যে ব্যাংকে জমা দিলেন, এটাকে বলে প্রেজেন্ট করলেন। কি করলেন? প্রেজেন্ট করলেন। তাহলে অ্যাকসেপ্টেন্সের জন্য আপনার একটা নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট আছে। এটাতে যদি চেকের ক্ষেত্রে আর অ্যাকসেপ্টেন্সের ইস্যু নাই, বিল না অফ স্যার। এক্সচেঞ্জের ক্ষেত্রে ইয়ে আছে, অ্যাকসেপ্টেন্সের ইস্যু আছে, রাইট? তো জি সেই স্যার। ক্ষেত্রে বলেছে যে ওই যে অ্যাকসেপ্টেন্সের জন্য যদি আপনি ওই নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টটা সাবমিট করেন, তাহলে সেটাকে বলছে প্রেজেন্টমেন্ট, মানে উপস্থাপন করা। বুঝতে পারছি স্যার? জি স্যার। আর স্যার হচ্ছে অ্যাকসেপ্টেন্স সুপ্রা প্রোটেস্ট স্যার। সুপ্রা প্রোটেস্ট স্যার ওইটা হচ্ছে হ্যাঁ। হলো মানে স্যার ওইটা কি হচ্ছে ওই যে যে ফরেন যেগুলো আছে মানে, মানে স্যার দেখা গেছে বাইরের দেশ দিয়ে যে বিল অফ এক্সচেঞ্জ গুলো যেগুলো আমরা হচ্ছে প্রোটেস্ট করি না, আপনি ওই যে বুঝাইছিলেন সিঙ্গাপুরের একটা অর্ডার দিয়ে স্যার, মানে ওইটা কি এক স্যার? না না না, ওইটা না, ওইটা এক না। তাহলে স্যার এইটা কি স্যার? স্যার স্যার মানে এইটার উচ্চারণ SUPRA, প্রোটেস্ট। এটা স্যার হলো, এটা। এটা কখন হয়? এটা মনে করেন আপনি একটা বিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যদি কেউ কি করে, ডিজনার করে, কি করে, ডিজনার করে স্যার। ডিজনার করে, তো ডিজনার হইলে তখন আপনি কি করবেন? ডিজনার হলে সেক্ষেত্রে প্রটেস্ট করবেন যে আমার এটা পেমেন্টটা হয় নাই, রাইট? জি স্যার। তাই এটা হচ্ছে সুপ্রা প্রটেস্টটা হচ্ছে যে অ্যান অ্যাকসেপ্টেন্স অর পেমেন্ট অফ এ বিল বাই থার্ড পারসন, মানে তৃতীয় কোনো ব্যক্তি কখন আসে বলেন তো স্যার? ওই যে আমরা বলেছিলাম যখন স্যার হচ্ছে অ্যাকসেপ্টেন্স হলো। ফর অনার। জি কি? স্যার, অ্যাকসেপ্ট অনার অনার। হ্যাঁ। কখন তৃতীয় ব্যক্তি আসবে? যখন আপনার এটা ডিজনার হবে, রাইট? জি স্যার। ডিজনার হইলে তখন যদি এই, এবং সেটার এগেনস্টে কি নন অ্যাকসেপ্টেন্স বা নন পেমেন্টের জন্য যদি কোনো প্রটেস্ট করা হয়, প্রটেস্ট কখন হয়? স্যার যখন হচ্ছে স্যার হচ্ছে হলো ওই মানে হচ্ছে যখন স্যার ফরেন, দেখেছে ডিজোনার কোন হয় মানে স্যার ফরেন কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, রাইট? জি যেখানে স্যার। ফরেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট থাকে, সেই ক্ষেত্রে প্রটেস্টের ইস্যু আছে। কারণ সেই ক্ষেত্রে এটা প্রুফ করার জন্য কি লাগে? সে স্যার ওই কি যে পাবলিক বাইরের কান্ট্রি নোটিয়ারি থেকে হয়েছে আসবে? রাইট, স্যার। নোটিং করবে। নোটিং করার পর সেই নোটারির কাছ থেকে একটা সার্টিফিকেট নিবে ফর্মাল। ওই সার্টিফিকেটটা বলছে যে প্রটেস্ট, সেটাকে কি বলছে? প্রটেস্ট। তাহলে যদি এমন হয় যে কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট নন ডিজনার হয় ফর নন অ্যাকসেপ্টেন্স বা নন পেমেন্ট, তাহলে সেই ক্ষেত্রে এটার জন্য যদি কোনো প্রটেস্ট হয়, প্রটেস্ট হওয়ার পর থার্ড পার্সন যদি সেটার পেমেন্ট করে, তাহলে সেটাকে কি বলে? স্যার এটা হচ্ছে হলো স্যার হচ্ছে সুপ্রা প্রটেস্ট। সোপটা প্রোটেস্ট। ওকে স্যার। বুঝতে পেরেছি স্যার? জি স্যার। জি স্যার, আপনি স্যার কন্টিনিউ করতে পারেন, আর কোশ্চেন নেই জি, স্যার। থ্যাংক ইউ। তো আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসের প্রথম পার্ট হচ্ছে ডিসচার্জ ফ্রম লায়াবিলিটি অন নোটস, বিলস অর চেকস। তাহলে এই তিনটা জিনিস মানে কি? নোটস মানে প্রমিসারি নোটস, নোটস মানে কি? প্রমিসারি নোটস। আর বিলস মানে বিল অফ এক্সচেঞ্জ। আর চেক তো বুঝতেছি, রাইট? তো বলছে যে এটা থেকে লাইবিলিটি কখন ডিসচার্জ হবে, দ্যাট মিনস আপনি যদি কোনো একটা প্রমিসারি নোট ইস্যু করেন, তাহলে আপনার লাইবিলিটি ক্রিয়েট হইলো। আপনি একটা বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করেন, আপনার লাইবিলিটি ক্রিয়েট হইলো। জি আপনি স্যার। একটা চেক ইস্যু করলেন, আপনার লাইবিলিটি ক্রিয়েট হলো, রাইট? এই জি স্যার। লাইবিলিটি কখন ডিসচার্জ হবে? দ্যাট মিনস লাইবিলিটি কখন শেষ হয়ে যাবে, আর লাইবিলিটি থাকবে না, লাইবিলিটি ক্লিয়ার হয়ে যাবে। কখন হবে বলেন তো? যখন স্যার পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে। নর্মাল প্রসিজার হচ্ছে যখন পেমেন্ট আমি ক্লিয়ার করে দিব, রাইট? জি স্যার। এই জন্য প্রথম বলছে যে ডিসচার্জ অফ রাইটস অফ পার্টিজ, অন্য যে পার্টির কাছে আপনার লাইবিলিটি আছে, যার কাছে আপনার লাইবিলিটি তার জন্য এটা রাইট, রাইট? জি স্যার। আপনার হচ্ছে গিয়ে লাইবিলিটি, তার জন্য এটা রাইট। তাহলে যার যার রাইট, তার যদি রাইটটা ডিসচার্জ হয়ে যায়, সে আর আপনার কাছে ক্লেম করার মতো অবস্থা না থাকে, তাইলেই তো আপনার লাইবিলিটিটা ডিসচার্জ হয়ে গেল নাকি? জি স্যার। তো এটা বিভিন্ন ভাবে হতে পারে। একটা হচ্ছে যে আপনি পেমেন্টের মাধ্যমে হতে পারে। কি? পেমেন্ট যে পেমেন্ট যদি করে লাইবিলিটি, দেওয়া হয় স্যার। লাইবিলিটিটা পে করে দিলেন, লাইবিলিটি কি করে দিলেন? পে করে দিলাম স্যার। পে করে দিলেন। এটা হলো প্রথমটা, ওই যে বললো যে পেমেন্ট ইন ডিউ কোর্স।
ইন ডিউ কোর্স আপনি পেমেন্ট করে দিলেন, দ্যাট মিনস আপনার লাইবিলিটি ক্লিয়ার। ঠিক আছে? জি স্যার। দেন বলছে যে আনকন্ডিশনাল রিনাউন্সিয়েশন অর রিলিজ। এখন মনে করেন যার কাছে আপনার লাইবিলিটি, সে যদি আপনাকে এটা মওকুফ করে দেয়, আপনাকে এটা ছাড় দিয়ে দেয়, তাহলে কি আপনার লাইবিলিটি ডিসচার্জ হয়ে গেল না স্যার? জি স্যার। রিনাউন্সিয়েশন মানে কি? ঘোষণা করে রিলিজ করা, ঘোষণা করে এটাকে প্রত্যাখ্যান করা, যে আমি তোমার প্রতি আমার কোনো কি নাই, দাবি নাই। এরকম যদি সে আপনাকে রিলিজ দিয়ে দেয়, দ্যাট মিনস আপনার কি হয়ে গেল? ডিসচার্জ হয়ে গেল স্যার লায়াবিলিটি। বুঝতে পারতেছি তো নাকি? জি স্যার, একেবারে ক্লিয়ার। ওকে, তারপর বলছে ক্যান্সেলেশন। এখন যদি কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ক্যান্সেল হয়ে যায়, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যদি অস্তিত্ব না থাকে, তাহলে কি লাইবিলিটি বা রাইটের কোনো প্রশ্ন আসে? না স্যার। তাহলে ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা যদি ক্যান্সেলেশন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, আর ওই তার লাইবিলিটি থাকবে না, এটা লাইবিলিটি ডিসচার্জ হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তারপরে বলছে যে 4 নাম্বার, যদি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ম্যাটেরিয়াল অল্টারেশন হয়, দ্যাট মিনস ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে মেজর কোনো কারেকশন আপনি করেন, কন্ডিশনের মধ্যে কোনো মেজর কারেকশন করেন, তাহলে কি হবে? সেই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা স্যার আর স্যার হচ্ছে মানে স্যার হচ্ছে ওইটা মানে স্যার ডিসচার্জ হয়ে যাবে, মানে আসলে মানে স্যার ওইটা ডিসচার্জ আর কোনো হবে, কার্যকারী থাকবে না, কারণ স্যার ওই ওই কার্যকারী থাকবে না। স্যার ওইটা তো রাইট। চেঞ্জ করা হয়েছে ভিতরে। জি। তবে হ্যাঁ স্যার। নিচের এই কয়টা, এই ব্যতিক্রম, এটা পরীক্ষা আসবে, যে দেয়ার আর সার্টেন অল্টারেশন ইন হুইচ দ্য বিলস উইল নট বি ডিসচার্জ। তাহলে আমরা নর্মালি জানবো যে কোনো মেজর অল্টারেশন করলে সেটা কি, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা ডিসচার্জ হয়ে যাবে ইনএক্টিভ স্যার। হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে। ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। জি স্যার। তবে কিছু ব্যতিক্রম আছে। কি আছে? কিছু ব্যতিক্রম আছে। কোন কোন ক্ষেত্রে পরীক্ষা আসতে পারে, কোন কোন ক্ষেত্রে অল্টারেশন হইলো আপনার কি ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা ডিসচার্জ হবে না, সেটা কি দেখেন। বলছে যে ইফ অ্যান ইনচুয়েড ইনস্ট্রুমেন্ট, ইনচুয়েড মানে কি, ইনকমপ্লিট, রাইট? কোন জি একটা স্যার। ইনকমপ্লিট ইনস্ট্রুমেন্টকে যদি আপনি কি করেন, এটাকে ফিল আপ করে দেন, কমপ্লিট করেন, তাহলে কি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা বাতিল হয়ে যাবে? না স্যার। না। নাম্বার 2, কনভার্টিং এ ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট, একটা খালি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ছিল যেটাতে শুধুমাত্র সিগনেচার ছিল, এটাকে বলে ব্ল্যাঙ্ক ইনস্ট্রুমেন্ট, রাইট? জি আপনি স্যার। যদি এর মধ্যে আবার ইনফরমেশন গুলো ফিল আপ করেন, তাহলে কি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটার কার্যকারিতা চলে যাবে? না স্যার, যাবে চলে না স্যার। যাবে না। তাহলে এই দুটো বুঝতে তো কোনো অসুবিধা নাই। একটা হচ্ছে না স্যার। ইনকমপ্লিট, আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট। একটা ইনস্ট্রুমেন্টকে যদি আপনি কি করেন, ফিল আপ করেন, তাহলে সেটা কি হবে না, স্যার এটা ডিসচার্জ আসলে হয়ে ডিসচার্জ। যাবে না, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটার কার্যকারিতা নষ্ট হবে না। না। তারপর হচ্ছে কোয়ালিফাইড অর লিমিটেড অ্যাকসেপ্টেন্স। কোয়ালিফাইড অর লিমিটেড অ্যাকসেপ্টেন্স, এটা লিমিটেড পরীক্ষা আসে। অ্যাক্সেপ্টেন্স। কোয়ালিফাইড মানে কি, আমরা তো যারা এখানে আমরা যারা অডিট প্রফেশনে আছি, কোয়ালিফাই করা মানে কি, স্যার পজিটিভ না যেটা কোয়ালিফাই। নেগেটিভ? যেটা স্যার ভালো না স্যার। জি স্যার, কোয়ালিফাই কোয়ালিফাই মানে লিমিটেড, মানে পজিটিভ নেগেটিভ। না নেগেটিভ লিমিটেড, কি? নেগেটিভ স্যার, নেগেটিভ। নেগেটিভ। লিমিটেড স্যার। কোয়ালিফাই মিন্স, কোয়ালিফাইড অ্যাকসেপ্টেন্স মিন্স আপনার কাছে যেভাবে প্লেস করেছে, সে আপনাকে বলেছে যে এই 10 লক্ষ টাকা পেমেন্ট করার জন্য, আপনি 10 লক্ষ টাকা এগ্রি না করে আপনি বলছেন আমি 10 লক্ষ দিতে পারবো না, আমি 5 লক্ষ টাকা দিব। তাহলে কি আপনি যেভাবে আপনাকে কাছে প্লেস করেছি এইভাবে অ্যাকসেপ্ট করেছেন? না স্যার, আমি তো একটু তাহলে আপনি মানে স্যার নিজের মতন করে চেঞ্জ সেটাকে করবো। একটু চেঞ্জ করেছেন, রাইট? মানে জি স্যার। সম্পূর্ণরূপে আপনি কি করেন নাই, এটাকে অ্যাকসেপ্ট করেন নাই। এই যে আংশিক অ্যাকসেপ্টেন্স দিয়েছেন, এটাকে বলছে লিমিটেড অথবা কোয়ালিফাইড অ্যাকসেপ্টেন্স। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। ওকে। অথবা আসছে আপনার কাছে 10 লক্ষ টাকা পেমেন্টের জন্য, বিল অফ এক্সচেঞ্জ, ওইখানে বলছে যে 1 মাসের মধ্যে পেমেন্ট দিতে, আপনি লিখছেন কি অ্যাকসেপ্টেড, লিখে লিখছেন যে পেমেন্টটা আপনি করবেন 2 মাস পরে। কয় মাস পরে? 2 মাস পরে। তাহলে যেভাবে বিল অফ এক্সচেঞ্জটা ছিল কন্ডিশন, সেভাবে কি আপনি অ্যাকসেপ্ট করেছেন না কোনো চেঞ্জ করেছেন? না চেঞ্জ স্যার, করছি স্যার। চেঞ্জ একটু অথবা করছি স্যার। আংশিক করেছেন? তাহলে আংশিক আংশিক করছি। অথবা কোনো যদি চেঞ্জ করেন, তাহলে সেটাকে কোয়ালিফাইড বা লিমিটেড অ্যাকসেপ্টেন্স বলে। ক্লিয়ার স্যার? জি স্যার। স্যার এই তাহলে ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে আপনার ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের কার্যকারিতাটা চলে যাবে ডিসচার্জ। না। ঠিক আছে, এটা ঠিক থাকবে। তারপর হচ্ছে যে ক্রসিং এক চেক, আপনাকে একটা ক্যাশ চেক দিল, আপনি কি করলেন, চিন্তা করলেন যে ক্যাশ টাকা তুলে ক্যারি করা কঠিন, আমি কর্নারে একটু ক্রস করে দিই, আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেই, তাহলে আর ক্যাশ টাকা ক্যারি করা লাগলো না, রাইট? জি স্যার। তাহলে আপনি এই চেকের কর্নারে যে ক্রস করলেন, তাহলে এই চেকটা কি বাতিল হয়ে গেল, চেকটার কার্যকারিতা আর নাই, এরকম কিছু? না স্যার, সেক্টর কার্যকারিতা তো আছে স্যার। তাহলে এই 4টা ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই এই 4 ধরনের অল্টারেশনের ক্ষেত্রে কি হবে না, স্যার হচ্ছে ওইটা আর কি লাইবিলিটি স্যার, ডিসচার্জ লায়াবিলিটি হবে না। ডিসচার্জ হবে না। লাইব্রেরি ডিসচার্জ ডিসচার্জ। হবে। ওকে, ক্লিয়ার স্যার?
জি স্যার। জি। এখন 5 নম্বরে কি বলছে দেখেন, নাম্বার 5, when the instrument is held by the acceptor in his own right and after maturity। ব্যাপারটা দেখেন, আপনি একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ইস্যু করেছেন, ক্লিয়ার? তাহলে যিনি ইস্যু করেন সে হচ্ছে এটা ড্রয়ার। এখন মনে করেন এইখান থেকে গেল কি, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হাত ঘুরতে ঘুরতে অ্যাকসেপ্টেন্সের জন্য অ্যাকসেপ্টরের কাছে গেল, রাইট? যিনি জি স্যার। অ্যাকসেপ্টেন্স দিলেন সেই তো অ্যাকসেপ্টর নাকি? জি স্যার। উনি অ্যাকসেপ্টেন্স দিয়ে আমাকে তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটাকে আমাকে সিল দিয়ে আমাকে ফেরত দিয়ে দিবেন, রাইট? জি স্যার। যখন ফেরত দিন। পেমেন্টের টাইম আসবে আমি প্লেস করবো, সে আমাকে টাকাটা দিয়ে দিবে নাকি? হ্যাঁ। এটাই তো ব্যাপার। জি এখন স্যার। যদি এমন হয়, তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কতদিন কোন সময় পর্যন্ত আপনার ইয়ে করা যায়, ট্রান্সফার বা হ্যান্ড ওভার করা যায় একজনের কাছ থেকে আরেকজনের কাছে? স্যার ম্যাচুরিটি পর্যন্ত। ম্যাচুরিটির আগ পর্যন্ত স্যার। ম্যাচুরিটি আগ পর্যন্ত। এখন যদি এমন হয় যে ওই যিনি অ্যাকসেপ্টেন্স দিয়েছেন ওনার ওনার কাছেই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা থাকে এবং আফটার ম্যাচুরিটি ওনার কাছে থাকে, দ্যাট মিন্স এটা অন্য কেউ ক্লেম করার মতো তার কাছে নাই। যিনি এক্সপিরিয়েন্স দিচ্ছেন তার কাছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা আছে, দ্যাট মিন্স কি অন্য কেউ ক্লেম করার মতো আর আছে? না স্যার। তাহলে লাইব্রেরি ডিসচার্জ হয়ে গেল। এটা যদি জি মনে করেন স্যার। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা অন্য কারো হাতে থাকতো, কোনো হোল্ডারের হাতে থাকতো, সে এটা ক্লেম করতো, কিন্তু কোনো হোল্ডারের কাছে নাই, আপনার কাছে আসছে অ্যাকসেপ্টের কাছে, দ্যাট মিন্স আপনি এটার পেমেন্ট বা কোনো মেকানিজম করেছেন যেটার কারণে এটা আপনার কাছে চলে আসছে, এখন রাইটটা আপনার। কি বুঝতে পারছি কিনা? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে এইসব ক্ষেত্রে কি হবে, এটা লাইব্রেরিটা ডিসচার্জ হয়ে যাচ্ছে, কারণ এটা ক্লেম করার মতো আর কেউ থাকছে না। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এখন বলেন তো কখন একজন অ্যাকসেপ্টরের কাছে এই আপনার অ্যাকচুয়াল ইনস্ট্রুমেন্টটা তার অধীনে চলে আসবে? যখন সে পেমেন্ট করে দিবে, তাহলে এই যে তার ওই অ্যাকচুয়াল ইনস্ট্রুমেন্টটা তার কাছে রেখে দিয়ে তো পেমেন্টটা দিবে নাকি? জি স্যার। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখতে হবে যে যে কোনো মেকানিজমের মাধ্যমে সে অ্যাকচুয়াল ইনস্ট্রুমেন্টটা যদি তার রাইটে চলে আসে এবং এটা আফটার ম্যাচুরিটিও তার কাছে থাকে, তাহলে বুঝতে হবে যে এটার আর কোনো কি নাই, লাইবিলিটি নাই, লাইবিলিটি ডিসচার্জ হয়ে গেল। ক্লিয়ার স্যার? জি স্যার ক্লিয়ার। ওকে। নাম্বার 6, ইফ দ্য হোল্ডার্স অ্যালাউজ দ্য ড্রয়িং। হোল্ডার মিন্স কি? হোল্ডার ইন ডিউ কোর্স, রাইট? জি স্যার। যিনি পেমেন্টের জন্য ক্লেম করবেন, যদি সে ড্রয়কে, বলেন তো ড্রয় মনে আছে? স্যার ড্রই হচ্ছে জি হলো। স্যার, যে ইস্যু করেছে। স্যার না, ব্যাংক স্যার, ব্যাংক হবে হচ্ছে ড্রই ও মানে সরি যে স্যার, ড্রয় হচ্ছে যিনি যে পেমেন্ট পেমেন্টটা, করবে। যাকে পেমেন্টটা যিনি করার পেমেন্ট জন্য করবেন, সরি অর্ডার স্যার। করা হচ্ছে, রাইট? জি স্যার। যাকে জি স্যার। পেমেন্ট করার জন্য অর্ডার করা হচ্ছে সে হচ্ছে ড্রয়। চেকের ক্ষেত্রে অলওয়েজ ড্রয় কে? ব্যাংক। ব্যাংক। স্যার ব্যাংক। হ্যাঁ। তো আপনি বলছে যে আপনি যদি রয়কে 48 আওয়ার্স এর বেশি সময় দিয়ে তাকে অ্যালাউ করেন আপনার পেমেন্টটা করার জন্য, তাহলে এটা ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যেই অব্লিগেশন সেটা উঠে যায়, ওই অব্লিগেশন আর থাকে না, লাইবিলিটি থাকে না। দ্যাট মিনস আপনি 48 আওয়ারের বেশি সময় তাকে দিতে পারবেন না। বুঝতে পারছি স্যার? স্যার স্যার এইটা একটু স্যার আরেকবার একটু ক্লিয়ার করেন স্যার। এটা হচ্ছে স্যার হচ্ছে আপনি ব্যাংকের মনে পেমেন্ট। করেন ড্রয়ের কাছে গেলেন পেমেন্টের জন্য, হ্যাঁ স্যার। ড্রয় তো আপনাকে পেমেন্টটা করার কথা, আপনি যদি ড্রয়কে নিজে অ্যালাউ করেন, হ্যাঁ ঠিক আছে আপনি 48 ঘন্টা আহ, পরে আমাকে পেমেন্ট দেন, 3 দিন পরে দেন, 4 দিন পরে দেন, হ্যাঁ বুঝতে স্যার। পারছি? জি তাহলে স্যার। সেক্ষেত্রে ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের কার্যকারিতা থাকে না। বুঝতে পারছি কিনা? জি স্যার তাহলে হচ্ছে। অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট পাবলিক হলিডে, এক্সক্লুসিভ অফ পাবলিক হলিডে, মানে পাবলিক হলিডে বাদ দিয়ে আপনি টাইম কাউন্ট করেন। মনে করেন আজকে দুপুর 2টায় যদি আপনি প্লেস করেন, সেখান থেকে যদি মাঝখানে যদি কোনো পাবলিক হলিডে না পড়ে, তাহলে 48 আওয়ার্স কখন আসতেছে? পরের দিন 24 আওয়ার্স 2টা বাজে, তারপরের দিন আজকে কি বার? সোমবার না? তো সোমবার 2টা জি যদি স্যার। হয়, তাহলে মঙ্গলবার 2টা হলে 24 ঘন্টা, বুধবার 2টা হবে কি 48 ঘন্টা। এই 48 ঘন্টা পার হয়ে যদি বুধবার আপনার 4টা বাজে 3টা বাজে, তাহলে 48 ঘন্টা বেশি হয়ে গেল না? জি স্যার। আপনি তাকে এই টাইমটা অ্যালাউ করলেন যে পেমেন্ট করার জন্য, তাহলে আপনি আর এটার জন্য কি যে এই পেমেন্ট ক্লেম করার জন্য তাকে জোর দিতে পারবেন না, এটা লাইবিলিটি ডিসচার্জ হয়ে গেছে মনে ধরে নেওয়া হবে। কি বুঝতে পারছি স্যার? জি কারণ স্যার আইনে বলছে আপনি 48 আওয়ারের বেশি সময় তাকে দিতে পারবেন পারবো না, না অ্যালাউ স্যার। করতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে। দেন বলছে এই যে কোয়ালিফাইড আর লিমিটেড অ্যাকসেপ্টেন্স, এটা তো একটু আগে বললাম, তাই না? এটা বিভিন্ন ভাবে হতে পারে, যে বলছে কন্ডিশনাল হতে পারে, যে বলতে পারে যে ঠিক আছে এটা যদি ডেলিভারিটা কমপ্লিট হয়ে আসে তাহলে আমি পেমেন্ট দিব, অথবা তার অ্যাকাউন্টে যদি ফান্ড থাকে তাহলে দিব, অথবা পার্শিয়াল, মানে কি 10 লক্ষ টাকা পেমেন্ট করার কথা ছিল, বললো যে আমি 5 লক্ষ টাকা পেমেন্ট করার জন্য অ্যাকসেপ্টেন্স দিচ্ছি, তাহলে পার্শিয়াল দিল, রাইট? তারপরে বলছে যে কি লোকাল, আপনার পেমেন্ট করার কথা ছিল ঢাকায়, আপনি বলছেন না আমি এটা ঢাকায় দিতে পারবো না, এটা কোথায় দিব, চট্টগ্রামে পেমেন্টটা দিব, তাহলে প্লেস চেঞ্জ হয়ে গেল, রাইট? জি স্যার। ওকে। তারপর বলছে যে টাইম,
সময় আপনাকে বলছে যে এটা 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট দিতে, আপনি বললেন যে না এটা আমি 10 দিন পরে পেমেন্টটা দিব, তাহলে সময়টা আপনি চেঞ্জ করে দিলেন, রাইট? জি স্যার। এই যে দেখেন, এগুলো হলো এক্সাম্পল। তাহলে অ্যাকসেপ্টেন্স অফ সাম অনলি অফ দ্য সেভারাল ড্রয়িজ। এখন যদি এখানে মনে করেন যে কয়েকজন ড্রয় থাকে, তার মধ্যে অ্যাকসেপ্টেন্স সবাই না দিয়ে যদি কয়েকজন দেয়, সবাই দিল না, তাহলে সেটাও তো মনে করেন ABC তিনজনের, তিনজন ড্রয় ছিল, তিনজনের কি দেওয়ার কথা ছিল, অ্যাকসেপ্টেন্স দেওয়ার কথা ছিল, A আর B দিল, তাহলে এটাও তো এক ধরনের কি, তাহলে C দিল না, তাহলে C কি এটা অ্যাকসেপ্টেন্স ঠিক মতো দিল? দেয় নাই তো। না স্যার। তাহলে না স্যার। এটাও এক ধরনের কোয়ালিফাইড অর লিমিটেড অ্যাকসেপ্টেন্স। তাহলে এই 5 ধরনের কোয়ালিফাইড অর লিমিটেড অ্যাকসেপ্টেন্স হয়, বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, তারপরে আসেন, ড্যামেজ কজ টু দ্য ড্রয়ার অফ চেক বাই দ্য হোল্ডার বাই নট প্রেজেন্টিং ইট উইদিন রিজনেবল টাইম। একটা চেক, এখন মনে করেন আপনাকে একটা চেক ইস্যু করেছে, হ্যাঁ, আপনাকে বলেছে যে দেওয়ার সময় বলেছে যে হ্যাঁ এটা তুমি ভাই এই 1 সপ্তাহের মধ্যে চেকটা ডিপোজিট করবা, কারণ আমার ব্যাংকে আমি ওইভাবে ফান্ডটা অ্যাভেলেবেল করব, ঠিক আছে? আপনি কি করলেন? এই চেক নিয়ে আপনার খবর নাই, আপনি 2-3 মাস পরে আসছেন আবার ব্যাংকে পেমেন্টের জন্য। এখন সে তো আপনাকে চেক যখন দিয়েছে আপনাকে বলে দিয়েছে আপনাকে জন্য ফান্ডটা অ্যাভেলেবেল রাখছে। এখন ফান্ডটা আপনি প্লেস না করার কারণে অন্য কোনো পেমেন্ট সেখান থেকে চলে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এখন আপনি চেক জমা করলে চেকটা কি পেমেন্ট হবে ফান্ড না থাকলে? না স্যার। তাহলে এটা একটা ডিজনার হয়ে গেল, কি হয়ে গেল? ডিজোনার স্যার। তো ডিজনার হলে 2 ধরনের ক্ষতি, একটা হচ্ছে যিনি চেক দিয়েছেন তার একটা সম্মানের যাবে, যে তার চেকের মূল্যায়নটা কমে যাবে, রাইট? জি স্যার। আরেকটা হচ্ছে যে ব্যাংক তাকে ডিজনার কেন হয়েছে সেটার জন্য ব্যাংক তাকে শোকজ দিবে, অথবা ব্যাংক তাকে ওই ডিজনারের জন্য জরিমানা করবে। জি স্যার। তাহলে এই যে যে লসটা হলো, এটার জন্য কে লাইবল হবে? স্যার এটার জন্য স্যার আসলে যাকে দেওয়া হয়েছে মানে স্যার পেই মানে রাইট, আসলে। পেই। জি বুঝতে স্যার। পারছি স্যার? জি স্যার, কারণ স্যার স্যার তো তারে তো স্যার তো টাইম লিমিট দিয়ে দিচ্ছে যে তুমি 1 সপ্তাহের জি, ভিতরে নিবে, আর নইলে আমার ফান্ডটা অন্য কাজে ইউজ হবে। এখন স্যার সে যে রাইট। নিয়ে নেয় এটা হচ্ছে তার দায়বদ্ধতা। আইডেন্টিফাই আন্ডার হুইচ সার্কামস্টেন্স এ ব্যাংকার ইজ ডিসচার্জ। এটা আমরা অনেক আলোচনা করেছি, সহজে এখানে বলে দেই। সেটা হলো, একটা ব্যাংকে যখন আমরা চেক পেমেন্টের জন্য নিয়ে যাই, ব্যাংক কি কি কাজ করে বলেন তো স্যার, একটা চেক নিয়ে গেলে? স্যার ব্যাংক হচ্ছে স্যার হচ্ছে প্রথমে দেখে যে হচ্ছে হলো, মানে স্যার হচ্ছে যার অ্যাকাউন্ট থেকে ওইটা ইস্যু করা হয়েছে তার আর কি স্যার সাইনের সাথে মিলছে কিনা, দেন হচ্ছে হলো তারপর মানে স্যার ডেটটা চেক করে, যে হচ্ছে হলো যে তার- হচ্ছে হলো যে স্যার অ্যাকচুয়াল ডেটে দিছে কিনা, আর স্যার তারপর স্যার হচ্ছে যে লোক ইস্যু করছে তার ব্যালেন্স ওই পরিমাণে টাকা অ্যাভেলেবেল আছে কিনা। স্যার এইগুলো হচ্ছে মেইনলি প্রথম যতই মানে স্যার হচ্ছে এগুলো চেক করে। ফার্স্টে চেক করে ফেলে। তাহলে এখন যদি মনে করেন যে ব্যাংকে তার চেক, তার চেকের যে সিগনেচারটা এটা তাকে দেখে দেখলো যে এটা জেনুইন আছে, হ্যাঁ, দেখলো যে চেক ডেট তো ইয়ে আছে, ম্যাচুর ডেট আছে, রাইট, জি স্যার। পোস্ট ডেটের চেক না। তারপর দেখলো যে ব্যাংকে ব্যালেন্স আছে অ্যাভেলেবেল। এখন ব্যাংকার কি পেমেন্টটা করবে না করবে না? স্যার ব্যাংক হচ্ছে হলো স্যার হচ্ছে মেইনলি তখন হচ্ছে হলো দেখবে যে স্যার হচ্ছে হলো মানে স্যার হচ্ছে ওই যে চেকটা বিআরআর চেক কিনা, মানে হচ্ছে হলো ওইটা হচ্ছে হলো উনি হচ্ছে হলো হলো দেখে যে যে ওই চেকটা নিয়ে আসছে তাকেই পেমেন্ট করতে নির্দেশ দিচ্ছে কিনা, যদি দেখে যে হচ্ছে হলো তাকে পেমেন্ট করতে আরো স্যার তাহলে সে তো ব্যাংকে তো পেমেন্টটা করে দিবে স্যার। হ্যাঁ, এখন নর্মালি ব্যাংকের পেমেন্টটা করবে, যাচাই করে। এখন ব্যাংকের যদি এমন হয় যে না আসলে উনি ওই অ্যাকাউন্ট হোল্ডার নর্মালি এই 50,000 1 লাখ টাকার বেশি অ্যামাউন্টের চেক ইস্যু করে না, হ্যাঁ, হঠাৎ করে যদি একটা অ্যাবনর্মাল চেক 20 লাখ 50 লাখ টাকার আসে, তাহলে ব্যাংকের একটু ডাউট হবে না? জি স্যার। এইটা এইটা তো একটু সন্দেহ হয় স্যার। তাহলে ব্যাংকের তখন এটা ডাউটের কোশ্চেন আসবে, তো এটা রেগুলার ট্রানজেকশন না ইরেগুলার ট্রানজেকশন, হ্যাঁ, দেন অ্যাবনর্মাল ট্রানজেকশন। দেন হচ্ছে ব্যাংকের যদি অফিসারের যেই লোক চেকটা নিয়ে আসছে তাকে দেখে কোনো সন্দেহ হয় যে না এটা কোনো ধরনের ফ্রড বা কোনো সিমটমে তার মনে হয়, তাহলে সেটা যাচাই করবে, ফার্দার ইনভেস্টিগেট করবে। আর যদি তার কাছে এরকম কোনো কিছু সন্দেহ না হয়, সে কি করবে, পেমেন্টটা করে দিবে না? জি স্যার করে দেবে। করে দিবে। হ্যাঁ, কিন্তু যদি এই সবগুলা প্রসেস চেক করে ওকে পায়, তাহলে সে পেমেন্ট করবে। তাহলে এটা হচ্ছে সে কি, ব্যাংকার ডিসচার্জ হয়ে গেল। কিন্তু যদি এমন হয় যে না, দেখা গেলো যে চেকটাই হচ্ছে 2 নম্বর, একটা চেকের সিগনেচারটা হচ্ছে কি ডুপ্লিকেট সিগনেচার, এটা 2 নম্বর সিগনেচার, চেকের সিগনেচার ঠিক মতো মিলে না, তারপর যদি সে পেমেন্টটা করে দেয়, তাহলে কি হবে? ব্যাংকার কি ডিসচার্জ হবে না তার লাইবিলিটি চলতে থাকবে? স্যার মানে হচ্ছে হলো ব্যাংক যদি পেমেন্ট করে দেয় মানে স্যার যদি অলরেডি চেক হ্যাঁ, যদি না মিলে তারপরে যদি মানে যদি পেমেন্ট পেমেন্ট করে করে দেয়, দেয়, তাহলে চলে ব্যাংকের লাইবিলিটিটা ডিসচার্জ হয় না, ব্যাংক এখন কি হবে, লায়াবিল হবে স্যার ওই ওইটার লায়াবল হয়ে হিসেবে। যাবে।
স্যার আমি স্যার হচ্ছে হলো মানে স্যার ল্যাপটপ কেনার জন্য স্যার আমার তো দেখা গেছে অ্যাকাউন্টে মিনিমাম দেখা গেছে আপনার দেখা গেছে ইয়ে আছে না 3,000 4,000 টাকা ট্রানজেকশন হয় মানে ইসে, কিন্তু স্যার হচ্ছে আমি আমি স্যার যখন ল্যাপটপ কিনতে গেছিলাম তখন আমি 70,000 টাকা চেক প্লেস করছিলাম, তখন স্যার হচ্ছে ওরা আমার আর কি স্যার আইডি কার্ড দেখা চাইছে যে আমার আসলে যে আমি হ্যাঁ, তারপর আর স্যার তাকে এখন আইডি কার্ডটা চেক করে তারপর পেমেন্ট করছে স্যার। বুঝতে পেরেছি। এখন আবার যেটা করে সেটা হলো যে মোটামুটি যে কোনো ট্রানজাকশন হইলেই তারা অ্যাকাউন্ট হোল্ডারকে ফোন করে তার কাছ থেকে ক্লিয়ারেন্সটা নেয়, রাইট? জি স্যার। ওকে। এখন বলছে যে ডিজনার। ডিজনার মানে কি? আপনি ডিজনার দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে আমি প্লেস করেছি অ্যাকসেপ্টেন্সের জন্য, অ্যাকসেপ্টেন্স দেয় নাই, তাহলে ডিজনার ফর অ্যাকসেপ্টেন্স। এটা কি হবে? ডিজনার ডিজনার ফর ফর অ্যাকসেপ্টেন্স, নন অ্যাকসেপ্টেন্স, ডিজনার ফর নন নন অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স। বা ডিজনার বাই নন অ্যাকসেপ্টেন্স বললাম, হ্যাঁ? তাহলে অ্যাকসেপ্টেন্স হয় নাই বলে ডিজনার, রাইট? জি স্যার। আরেকটা হইতে পারে যে হ্যাঁ অ্যাকসেপ্টেন্স দিয়েছিল, কিন্তু এখন যখন পেমেন্টের জন্য গেছি সে এখন আমাকে পেমেন্টটা দেয় নাই, তাহলে নন পেমেন্ট। তাহলে কি হবে? নন পেমেন্ট। নন পেমেন্ট। তাহলে একটা হচ্ছে ডিজনার্ড বাই নন অ্যাকসেপ্টেন্স, আর একটা হচ্ছে ডিজনার্ড বাই নন পেমেন্ট। দুই ধরনের ডিজনার হয়। কয় ধরনের? দুই ধরনের স্যার। দুই ধরনের। একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স দিয়ে নাই, তাহলে অ্যাকসেপ্টেন্স দেয় নাই বলে নন অ্যাকসেপ্টেন্সের কারণে ডিজনার। আর একটা হবে যে পেমেন্ট করে নাই, তাহলে নন পেমেন্টের কারণে ডিজনার। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। ওকে। The drawee makes default in acceptance upon duly required acceptance bill. The presentment is excused. Bill is not accepted. মূল কথা হলো কি কারণে আপনার ডিজনার হতে পারে? একটা হলো যে আপনি ওই অ্যাকসেপ্টেন্স দেওয়ার ক্ষেত্রে যিনি ড্রয়ি সে ডিফল্টার হইলেন, সে অ্যাকসেপ্টেন্স দিলেন না, ঠিক আছে? নাম্বার টু হইলো আপনি এটা যে প্রেজেন্ট করছেন, এটা এক্সকিউজ করছে, সে এটা বিলটা অ্যাকসেপ্ট করলো না। নাম্বার থ্রি হচ্ছে ইনকমপ্লিট ছিল। কি ছিল? ইনকমপ্লিট ছিল। সরি, ইনকম্পিটেন্ট। এটা ছিল ইনকম্পিটেন্ট, ড্রয়িটা ইনকম্পিটেন্ট। ড্রয়ি কখন ইনকম্পিটেন্ট হয় বলেন তো? ড্রয়ি কে? যাকে স্যার অর্ডার যে করা হয়েছে পেমেন্ট করার জন্য, হ্যাঁ? জি জি স্যার, যে স্যার পেমেন্ট করবে। এখন ইনকম্পিটেন্ট কখন হবে? তার মানে ওই স্যার, কন্ট্রাক্ট করার জন্য উনি কি কোয়ালিফাইড না, রাইট? জি স্যার। কিংবা এখন দেখা মনে গেছে করুন ফান্ড যে অ্যাভেলেবেল নাও একটা থাকতে পারে। একজন এজেন্ট, এজেন্ট কি প্রিন্সিপালের পক্ষ হয়ে এই একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাকসেপ্টেন্স দিতে পারে? স্যার অ্যাকসেপ্টেন্স দিতে পারে স্যার একটা না মিনিমাম স্যার। লেভেল পর্যন্ত স্যার। যদি মানে তাকে স্যার কোনো লেভেল নাই, তাকে যদি স্পেসিফিক্যালি এইটার জন্য বলে এই দেওয়া হয় স্যার। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট করার জন্য তাকে রাইট দেওয়া হয়, তাকে অ্যাক্সেস দেওয়া, অথরিটি দেওয়া হয়, তাইলে নর্মালি ইন জেনারেল পারে নেগোশিয়েবল না স্যার। ইনস্ট্রুমেন্ট করার জন্য কোনো এজেন্ট কি না, অথরাইজড না। বুঝতে পারছি স্যার? জি স্যার। অথরাইজ হচ্ছে সে রেগুলার ডে টু ডে বিজনেস এর জন্য, সে ওই এইসব নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাবনর্মাল কোনো অ্যাক্টিভিটির জন্য না। সেটার জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা কি লাগবে? তার অথরিটি লাগবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে। এখন মনে করেন তাহলে নন পেমেন্টের কারণে এটা ডিজনার হইলো। একটা হলো অ্যাকসেপ্টেন্সের কারণে, একটা হলো নন পেমেন্টের কারণে। এখন যখন নন পেমেন্টের কারণে ডিজনার হইলো, তখন এইটা পেমেন্ট করার জন্য কার কাছে যাবে? যদি এমন হয় যে না, এখানে ড্রয়ি দুইজন আছে। কয়জন আছে? দুইজন। একটা হচ্ছে ইনিশিয়াল ড্রয়ি, আর একটা বলছে যে ড্রয়ি ইন কেস অফ নিড। ড্রয়ি ইন কেস অফ নিড মানে কি? প্রয়োজনের সময় ড্রয়ি। তাহলে কোন সময় প্রয়োজন হবে? যিনি নর্মাল ড্রয়ি ছিলেন উনি যদি পেমেন্টটা না দেন বা অ্যাকসেপ্টেন্স না দেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? ড্রয়ি ইন কেস অফ ড্রয়িং নিড ইন যিনি কেস অফ থাকবেন নিড। উনি যাবে। এখন যদি মনে করেন কোনো একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে দুইটা ড্রয়িং নাম লেখা থাকে, একটা হচ্ছে মনে করেন সোনালী ব্যাংক লেখা আছে, এটা হচ্ছে ড্রয়ি। দেন লেখা আছে ড্রয়ি ইন কেস অফ নিড, এটা হচ্ছে মনে করেন এটা কি কোন ব্যাংক বলবো, এটা হচ্ছে ডাচ বাংলা অগ্রণী ব্যাংক, ব্যাংক। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংক বা অগ্রণী ব্যাংক যেটা বললাম। তাহলে সোনালী ব্যাংক যদি মিস করে, সে যদি পেমেন্ট না করে, তাহলে সেই ক্ষেত্রে ড্রয়িং কেস অফ নিড হিসেবে ডাচ বাংলা ব্যাংক বা অগ্রণী ব্যাংকের দায়িত্বটা আসবে। যদি ড্রয়ি অ্যাকসেপ্টেন্স দিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে ড্রয়িং ইন কেস অফ নিডের কোনো প্রয়োজন আছে স্যার? না স্যার, কোনো প্রয়োজন নেই। না। ক্লিয়ার তো ব্যাপারটা? জি স্যার। ওকে। এখন বলছে যে এই যে আপনার ডিজনার হইলো, তো ডিজনার হইলে আপনার এই ন্যাশনাল স্টুডেন্টের যে পেমেন্ট ঠিকমতো করে না বা অ্যাকসেপ্টেন্স ঠিকমতো দেয় নাই, এটা আপনাকে তো জানাইতে হবে না? জি স্যার, জানাইতে হবে। এই এই জানানোটাকে বলে নোটিশ। এই জানানোটাকে কি বলে? নোটিশ। নোটিশ করা, হ্যাঁ। কিসের জন্য নোটিশ? ডিজনারের জন্য নোটিশ। কি ধরনের ডিজনার হতে পারে? এটা নন অ্যাকসেপ্টেন্সের কারণে হতে পারে, নন পেমেন্টের কারণে। জি স্যার।
জি বাপু, স্যারের মেবি নেটে প্রবলেম হয়েছে। হ্যাঁ, মেবি। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার, আজকে আমাদের কাকরাইল এলাকাতে কেন যেন বারবার ইলেকট্রিসিটি আপ ডাউন করছে। এই বিকাল থেকে এই সমস্যা। যাই হোক, আমরা ছিলাম হচ্ছে নোটিশ নোটিশ কখন দিতে হবে যদি কোনো ডিজাইনার হয়, রাইট? আর নোটিশটা বলেন তো কে দিবে নোটিশটা? কি মনে হয় কে দেওয়া উচিত? স্যার নোটিশ দিবে স্যার হচ্ছে হলো ড্রই স্যার, মানে মানে স্যার আর কি স্যার ব্যাংকই দিবে স্যার। হুম হুম, কথা সত্য না। মনে করেন আপনাকে আমি একটা চেক দিলাম, আপনি টাকাটা পান নাই, তাহলে যিনি টাকাটা পায় নাই সেই তো ক্লেম করবে যে আমি টাকাটা পাইনি, সেই তো নোটিশ দিবে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, প্রথম সেটা তো সেই দেবে। আর হচ্ছে স্যার যেহেতু হচ্ছে হলো মানে স্যার ব্যাংকে আর দেওয়া কোনো হয়েছে কথা সেহেতু নাই, স্যার আর কোনো কথা এখানে শেষ। যে এই নোটিশ দিবে হচ্ছে হোল্ডার, কে দিবে? হোল্ডার হোল্ডার স্যার। হোল্ডার, সিম্পলি একদম। তাহলে নোটিশটা করবে হোল্ডার, যিনি এই পেমেন্টটা পাওয়ার জন্য ক্লেম করেছেন বা অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য উনি সাবমিট করেছেন, উনি হচ্ছেন হোল্ডার, রাইট? জি স্যার। হোল্ডার হচ্ছে নোটিশ দেওয়ার জন্য লায়াবল, তিনি নোটিশটা দিবেন। ওকে, কার বরাবর দিবেন, কাকে অ্যাড্রেস করে দিবেন নোটিশটা? স্যার যে হচ্ছে হলো স্যার ড্রয়ার। মেকার, মেকার মানে স্যার যে হচ্ছে বিল মেকার স্যার, হ্যাঁ, ড্রয়ার। এটা এটা যে মিল মেকার সেটা বলা যাবে না, মাঝখানে এর মধ্যে অনেক পার্টি থাকতে পারে না, এটা মানে তার নেগোশিয়েট আগের হইতে জন হইতে স্যার। আপনার কাছে আসছে। তাহলে জি মূল স্যার, তার কথা হলো আগের জন। এটা, এটা সহজ কথা হলো সেভারাল পার্টি হইতে পারে যারা এটার জন্য কি পেমেন্টটা করতে লায়াবল, রাইট? জি আপনার স্যার। হ্যাঁ, এটা বিভিন্ন জন হতে পারে। তাহলে এই নোটিশটা কে দিবে? এটা দিবে হচ্ছে স্যার হচ্ছে যে স্যার হচ্ছে হলো হোল্ডার। এই পেই পেই কিংবা হচ্ছে হলো হোল্ডার। হোল্ডার দিবে স্যার। হোল্ডার দিবে, রাইট, জি। ওকে, থ্যাংক ইউ। তারপরে আমরা চলে যাব, দেখেন নিচের দিকে একটু। এখানে বলছে কি, however it is not necessary to give notice to the maker of the dishonored promissory note। প্রমিসারি নোটের ক্ষেত্রে বলছে যে কি দেওয়া লাগবে না, নোটিশ দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না বলেন তো? কারণ স্যার এর ভিতর তো হচ্ছে মানে স্যার তো দুইটা পার্টি মানে স্যার থাকতেছে যে এখানে স্যার যিনি প্রমিস করছেন আর যিনি টাকা পাবেন, স্যার। পেই আর মেকারের ছাড়া মাঝখানে কেউ আছে? না স্যার। না স্যার। তো টাকা না দিলে নন পেমেন্ট কে করবে? যিনি প্রমিস করছেন তিনিই তো, নাকি? জি স্যার। জি স্যার। তো আমি প্রমিস করছি টাকা দিব, আমি টাকা দিচ্ছি না, আমাকে কি আরেকজন নোটিশ করে বলতে হবে ভাই তুমি টাকা দিচ্ছ না? না স্যার। তাহলে নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টের এই যে প্রমিসারি নোটের ক্ষেত্রে কি দরকার নাই? স্যার কোনো ধরনের নোটিশের প্রয়োজন নেই। নোটিশ প্রয়োজন নাই। নাম্বার টু বলছে যে ড্রয়ি অর অ্যাকসেপ্টর অফ ডিসঅনার্ড বিল অফ এক্সচেঞ্জ অর চেক, সেক্ষেত্রে যেমন যিনি অ্যাকসেপ্টেন্স দিয়েছেন বা যিনি ড্রয়ি, সেই তো পেমেন্টটা করবে, রাইট? জি স্যার। ইমিডিয়েট পার্টি তো সে, তাকে তো আর জানানোর দরকার নেই যে ভাই তুমি বিল অফ এক্সচেঞ্জটা কি করছো, ডিসঅনার করছো। না এখন স্যার, জানাতে কারণ হবে তো কি? সে তো নিজেই তো করছে স্যার। মানে হ্যাঁ, তো তাহলে মানে তার সে তো। তার তার আগের জনকে বলতে হবে। মনে করেন আমার কাছে আসছে, আমি 4 নাম্বার পার্টি, আমি হচ্ছি হোল্ডার, তাহলে আমার ইমিডিয়েট কে 3 নাম্বার পার্টি, রাইট? জি স্যার। তো 3 নাম্বার পার্টি তো আমাকে ডিসঅনার করেছে, আমি কি তাকে আর নোটিশ দেওয়ার দরকার আছে? না স্যার। নাই। তাহলে কাকে দিতে হবে? তাহলে দুই তা- নাম্বার আর 1 নাম্বার তার পূর্ববর্তী যারা আছে তাদেরকে, তারা তো জানবে না, রাইট? জি স্যার। ব্যাপারটা ক্লিয়ার একদম? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আর যিনি মনে করেন যে চেক ইস্যু করেছেন,
তাহলে অ্যাকাউন্ট হোল্ডার যিনি যিনি চেক ইস্যু করেছেন ওনাকে বলতে হবে যে ভাই তুমি তোমার এই চেকটা কিন্তু ডিজনার হয়েছে, বলার কোনো দরকার আছে? নাই, কারণ চেকটা ডিজনার হলে ব্যাংক তো তাকে অটোমেটিক জানাবে এবং তার কাছে মেসেজ আসবে, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই চেকটা ডিজনার হয়েছে রেকর্ড থাকবে, তাই না? জি স্যার, এটাতে থাকবে স্যার। তাহলে আমরা কি শিখলাম? এই যে এইটুক থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে, যে লাস্টের দুইটা লাইন বললাম। তারপর যে আসছে কাদের। যে আইডেন্টিফাই দ্য ইফেক্ট অফ ওমিশন টু গিভ নোটিশ অফ ডিজনার, বলছে যে কোন কোন ক্ষেত্রে এই, এবং নোটিশ অফ ডিজনার যদি আপনি না দেন তাহলে সেটার ইফেক্টটা কি হবে, বা এটা যদি নোটিশটা দিতে আপনি কি করেন, ভুলে যান বা এটা বাদ পড়ে যায়, তাহলে এটার ইম্প্যাক্টটা কি হবে। ঠিক আছে, বলছে যে আনলেস দ্য হোল্ডার গিভস নোটিশ অফ ডিসঅনার হি ক্যান নট এনফোর্স হিজ রাইটস। দ্যাট মিনস আপনি, আপনাকে কেউ একটা নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট দিয়েছে, এইটার পেমেন্টটা যে হয় নাই বা ডিসঅনার হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত আপনি নোটিশ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি এইটার পেমেন্ট করার জন্য যারা লায়েবল তাদের এগেনস্টে কি করতে পারবেন না, আইনগত ব্যবস্থা চেক করতে নিতে পারবো না। পারবেন না। ক্লিয়ার স্যার? জি স্যার, প্রথমে স্যার নোটিশ দিতে হবে। When the drawer or endorser of a bill is discharged from the liability thereon by the omission to give him due notice of honor, he is discharged from all liability on the instrument. That means এই যে আমরা একটু আগে বললাম যে একটা নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টের মাঝখানে অনেক হাত বদল হয়ে মনে করেন 5-6টা পার্টি হইতে পারে, পারে না? জি স্যার। এখন আপনি কি করবেন, আপনার পূর্ববর্তী যে 5জন ছিল সবার কাছেই তো আপনার পাওনার দাবি করবেন নাকি? জি স্যার। এখন যদি আপনি মনে করেন ওই নোটিশ দেওয়ার সময় সেখানে যদি 5জনের মধ্যে থেকে 2জনকে অ্যাড্রেস করে নোটিশ দেন, বাকিদেরকে ওই নোটিশের আওতার বাইরে রাখেন, তাহলে ওই যে 3জনকে আওতার এই নোটিশের আওতার বাইরে রাখলেন, তাদের এগেইনস্টে ক্লেম করলেন না, তাদের কিন্তু আর এই কি হবে না, এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের জন্য তাদের আর লাইবিলিটি থাকবে না। কারণ ওই যে বলেছে আপনার নোটিশ দিতে হবে, দেন আপনি তাকে লায়াবল করতে হবে। আপনি তো 5জনকে নোটিশ দেওয়ার কথা দিচ্ছেন, 2জনকে, বাকি 3জনকে আর দেন নাই, রাইট? তাহলে যে জি স্যার। 3জনকে দেন নাই তাদেরকে লায়াবল করতে পারবেন না, বুঝতে পারছি কিনা? জি স্যার। আপনি নোটিশে রাখেন নাই, দ্যাট মিনস আপনি তাদেরকে কি করেছেন, এই ইয়ে থেকে মুক্তি দিয়ে দিয়েছেন, দায় থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। এখন বলছে যে এই নোটিশটা কিভাবে আমরা মুড অফ নোটিশ, কিভাবে আমরা নোটিশটা দিব, নোটিশটা দিব কিভাবে, বলছে যে অথরাইজ, এটা অথরাইজ এজেন্ট অফ দ্য পার্সন অ্যান্ড হুম ইট ইজ রিকোয়ার্ড টু বি গিভেন। তাহলে আমরা কি জানি নোটিশটা কার দেওয়ার কথা? স্যার দিবি হোল্ডার, হচ্ছে। জি স্যার, হোল্ডার। হোল্ডার। হোল্ডার স্যার। হোল্ডার দিতে হোল্ডার। পারে, হোল্ডারের অথরাইজড এজেন্ট দিতে পারে, হোল্ডারের লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ দিতে পারে, এরকম। তারপর ইনসলভেন্ট হলে তার পক্ষে অ্যাসাইনি দিতে পারে, এইভাবে। এবং এটা কি ধরনের হইতে পারে দেখেন, কালার করা আছে, সব খেয়াল করার দরকার নেই, কিছু ব্রাউন কালার করা আছে দেখেন, ওরাল অর রিটেন। তাহলে এটা কি হবে, নোটিশটা মৌখিকভাবে হইতে পারে, লিখিত হইতে পারে, মেবি সেন্ড বাই পোস্ট অর মেবি ইন এনি ফর্ম। দ্যাট মিনস এনি ফর্ম বলতে বুঝাচ্ছে কি দেখেন, এটা ইমেল হইতে পারে, এটা হোয়াটসঅ্যাপ হইতে পারে, টুইটারও হইতে পারে, নর্মাল টেক্সট মেসেজও হইতে পারে, তাই না? এই আইনটা দেখেন 1832 সালের আইন না, না কত সালের আইন এটা, ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট কত, স্যার এটা কত হচ্ছে সালের আইন? স্যার 1881। 1881, ওকে। তাহলে 1881 থেকে এখন পর্যন্ত কত বছর হয়েছে স্যার? স্যার এখন পর্যন্ত স্যার তো ওই জায়গা হচ্ছে 20, মানে স্যার প্রায় 220 বছর না স্যার? না না স্যার, 100, স্যার 140 বছর স্যার। 143। স্যারের কি আবার প্রবলেম হলো? হ্যালো, স্যার কি চলে গেছে ভাই? হ্যাঁ স্যার আমার স্যারের নেটওয়ার্ক হচ্ছে। কানেক্টিভিটি হ্যাঁ, ইস্যু আবার হয়েছে কোনো। আবার নেটের সমস্যা হতে পারে।
ইলেকট্রিসিটি একবারে চলে গেলে তো ভালো, যে আমি আদার ওয়েতে নেটওয়ার্কটা ব্যবহার করতে পারি। এই 2 মিনিট পর পর আসতেছে যাচ্ছে। ওকে, তাহলে এটা কি হবে? এটা এনি আদার ওয়ে তো হতে পারে, এটা টুইটার, হোয়াটসঅ্যাপ, যে কোনো প্রসেসে আপনার এটা নোটিশটা কনভে করতে পারে। এবং এটা কোথায়, এই নোটিশটা কোথায় পাঠানো হবে? তার সর্বশেষ জানা মতো যেই বিজনেস প্লেস আছে সেখানে পাঠাতে হবে, অথবা তার রেসিডেন্সে পাঠাতে হবে। এরপর যদি তাকে না পাওয়া যায়, আর কি রাস্তা আছে বলুন তো স্যার? শুনতে পাচ্ছেন স্যার আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, বলেন তো, তাকে কমিউনিকেট করার আর কি রাস্তা আছে? স্যার আর তো স্যার হচ্ছে হলো মানে স্যার সরাসরি যাইতে হবে তার কাছে, মানে এখন স্যার। এই হলো অবস্থাতে আপনি নোটিশ, তাকে মনে করেন আপনি নোটিশ দিয়েছেন, তার রেজিস্টার ডাকে তার ঠিকানা দিয়েছেন, কিন্তু সেখান থেকে যদি কোনো এই নোটিশটা মিসক্যারিড হয়, অথবা নোটিশটা হারিয়ে যায়, অথবা সঠিকভাবে না পৌঁছায়, এতে কি আপনার নোটিশের কোনো কার্যকারিতা নষ্ট হবে? আপনি তো প্রপার ওয়েতে দিয়েছেন, আপনার এন্ড থেকে কি কোনো গাফিলতি আছে? না স্যার। নাই। দ্যাট মিনস আপনি নোটিশটা দিলে আপনার এন্ড থেকে যদি এটা আর আপনার কন্ট্রোলের বাইরে চলে যায়, আপনার আর এটাকে কিছু করার না থাকে, তাহলে সেইটার আপনার দিক থেকে আপনার দায়িত্ব শেষ। তাহলে আপনার নোটিশটা ভ্যালিড হবে, নোটিশটা কি হবে? ভ্যালিড হবে। যদিও এমন হতে পারে যে নোটিশটা তার কাছে ঠিক মতো যায় পৌঁছায় নাই, কিন্তু এটা আপনার দিক থেকে কোনো সমস্যা নাই। এটা না পৌঁছাইলে তখন এটা আইনগত ব্যবস্থা আসবে, যে হ্যাঁ এটা কি হয়েছে। তখন কিন্তু আপনি যে সঠিকভাবে রেজিস্টার ডাকে দিয়েছেন, ওই রেকর্ড যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার কি লাইবিলিটি আর থাকবে না। বুঝতে পারছি স্যার? জি স্যার। আচ্ছা, এতক্ষণ আমরা বললাম যে নোটিশ অফ ডিজনার দিতে হবে। এখন বলছে যে কোন ক্ষেত্রে নোটিশ অফ ডিজনার দেওয়ার প্রয়োজন নাই। বলছে যে যদি কোন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে উল্লেখ থাকে যে ডিজনার হইলে সেটার জন্য কোনো নোটিশ দেওয়া লাগবে না, এরকম যদি উল্লেখ থাকে, তাহলে কি নোটিশ দিতে হবে? না স্যার। এই, তারপর বলছে যে বাই দ্য ড্রয়ার কাউন্টার মেন্ডিং পেমেন্ট। এখন মনে করেন ওই যে ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটা, সেখানে যদি ওই যিনি ড্রয়ার, মানে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট ইস্যু করেছেন, উনি যদি লিখে দেয় যে ভাই তোমার এই পেমেন্টটা যদি ড্রয়িং না দেয়, এটা আমি এখানে সিল সাইন করে দিলাম, এটা পেমেন্টটা আমি অবশ্যই দিব, তাহলে এটা সেকেন্ড টাইম সে কি করলো? কাউন্টার ম্যান্ডেট করলো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যেহেতু আপনার পেমেন্টটাকে সে সিকিউর করছে, সেজন্য আর কি দেওয়ার দরকার নাই? নোটিশ অফ ডিজনার দরকার নাই। কিন্তু জি যদি সে স্যার। কাউন্টার ম্যান্ডেট না করতো, তাহলে কি হইতো? সে বলতো যে না, যেহেতু তোমার নোটিশ অফ ডিসঅনার দেওয়া না, সেজন্য আমি এটা অ্যালাউ করবো না, এটা বলতো। কিন্তু সে যদি ওখানে কাউন্টার ম্যান্ডেট দিয়ে যায়, দেয় যে হ্যাঁ ডিসঅনার হইলে এটার পেমেন্টটা আমি করব, বা ওই ডিসঅনার ডিসঅনার হয়েছে, ডিসঅনার নোটিশ ছাড়াই সে ওই ডকুমেন্টটা নিয়ে গেছেন, সেটার মধ্যে সে সিল দিয়ে বলে দিয়েছে যে ঠিক আছে আমি এটা পেমেন্ট করে দিব, তাহলে আর নোটিশ অফ ডিসঅনারের প্রয়োজন হবে না না। আরেকটা হচ্ছে, নোটিশ অফ ডিসঅনার আপনি দেন নাই, কিন্তু এতে যদি বোথ দা পার্টির, কোনো পার্টিরই এখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয়, কোনো ড্যামেজ না হয়, তাহলে ওই নোটিশের কোনো প্রয়োজন নাই। ওই নোটিশ দেয় নাই বলে যে পেমেন্ট দিব না, এটা বলা যাবে না। কিন্তু দেখতে হবে যে হ্যাঁ নোটিশ না দেওয়ার কারণে কারো কোনো ক্ষতি হয়েছে কিনা। কি বুঝতে পারছি স্যার? বলছে যে হয় না, পার্টি চার্জ কুড নট সাফার এনি ড্যামেজ ফর ওয়ান্ট অফ নোটিশ। মানে নোটিশ না দিলে যেটা হইতে, যে মনে করেন আপনি নোটিশটা না পাইলে যেটা হবে যে আপনি যে ড্রয়ার, সরি ড্রয়ি, তাকে আপনি ইয়ে করতে পারছেন না, ধরতে পারছেন না, বা তাকে তার উপর কোনো চার্জ করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনার কি হইতো? ক্ষতি হইতো। কিন্তু যদি এমন হয় যে না, এইটার কারণে কোনো ধরনের সমস্যা হয় না, কোন বোধ বা পার্টির কারোই কোনো ক্ষতি হয় নাই, তাহলে যেটার কারণে কারো কোনো ক্ষতি হয় নাই, সেটা থাকলেই কি আর না থাকলে কি, তাই না? জি স্যার। ওকে, কিন্তু যদি নোটিশ না দেওয়ার কারণে যদি কারো কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ড্যামেজটা আপনাকে কি করতে হবে? বিয়ার করতে হবে। তো ইগনোরেন্স অফ পার্টিজ রেসিডেন্ট, যার কাছে আপনি নোটিশ দিবেন, তার বাসার ঠিকানাই আপনি জানেন না, তাহলে আপনি নোটিশ দিতে পারবেন? না তাহলে স্যার। সেক্ষেত্রে নোটিশ দেওয়া লাগবে না। তবে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি রিজনেবল ডেলিগেন্স আপনি শো করেছেন, তাকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা আপনি করেছেন, এটা আপনাকে প্রুফ করতে হবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। তারপর বলছে যে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে, বা আপনি আনএভয়েড সার্কামস্টেন্স হয়, মনে করেন দেখা গেল যে আপনি চট্টগ্রাম থেকে নোটিশ একটা পাঠানোর কথা ছিল, কিন্তু ওইখানে কি হলো?
সেখানে মোটামুটি বন্যায় অথবা ভূমিকম্পে এলাকা সব জায়গায় বিচ্ছিন্ন, তাহলে কি আপনি নোটিশটা দিতে পারবেন? না স্যার, তো সেই তাহলে স্যার ক্ষেত্রে পারবো না বলেছে স্যার। যদি আনএভয়েডেবল সার্কামস্টেন্স হয় সেই ক্ষেত্রে নোটিশ না দিলেও কোনো অসুবিধা নাই, সেই এক্সকিউজটা মেনে নিবে। ঠিক আছে স্যার। জি স্যার। when one of the drawers is also acceptor, মনে করেন যিনি ড্রয়ার, তারপরেই তো এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টটা ঘুরে ঘুরে একজন এটা অ্যাকসেপ্টেন্স দেয়, দেন সে অ্যাকসেপ্টেড হয়, রাইট? জি স্যার। এখন মনে করেন আপনি ড্রয়ার, এবং যারা অ্যাকসেপ্টেন্স দিল ওই দুই তিনজন অ্যাকসেপ্টরের মধ্যে আপনি নিজেও একজন ইনভলভ আছেন, আপনিও ওয়ান অফ দ্য অ্যাকসেপ্টর, তাইলে আপনি ড্রয়ার, আপনিও একজন অ্যাকসেপ্টর, তাহলে আপনাকে কি নোটিশ দেওয়ার দরকার আছে? না স্যার। রাইট। when promissory note is not negotiable, যদি প্রভিজনারি নোট নেগোশিয়েবল না হয় তাহলে সরাসরি ওয়ান টু ওয়ান কানেকশন দুইজনের মধ্যে, রাইট? তাহলে কি সেখানে কি ইয়ে নোটিশ দেওয়ার প্রয়োজন আছে? না স্যার, এটা তো স্যার নাই। আগেই বলছেন স্যার। রাইট। প্রমিসেস আনকন্ডিশনালি টু পে, এখন যদি আপনি আপনার এখানে প্রমিস করেন যে যত যাই কিছু ঘটুক না কেন আলটিমেটলি আমি পে করব, তাহলে কি আর কোনো নোটিশের প্রয়োজন আছে? না স্যার। নাই। এই এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে, এই 8টা ক্ষেত্রে নোটিশের কোনো প্রয়োজন নাই। এখন হচ্ছে নোটিং। নোটিং কখন হয়? নর্মালি তো আমরা নোটিশ করি ডিজনার হইলে। নোটিং কখন করতে হয়? নোটিংটা করতে হয় কোনো লিগেল বাইন্ডিংস থাকলে, যে এইটা যে ডিজনার হয়েছে সেটার একটা প্রুফ রাখতে হবে। সেটা কি রাখতে হবে? প্রুফ রাখতে হবে। তখন আমরা কি করি? আইনগত বাধ্যবাধকতার জন্য আমরা কি করি? ওই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টের উপরে নোটারি পাবলিকের মাধ্যমে নোটারাইজ করি, রাইট? যে ওই এই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটা যে জন্য, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা নোটিং করছে কে? নোটারি পাবলিক। কিন্তু যদি এটা এমন হয় যে এটা একটা ফরেন বিল ছিল, তাহলে সেক্ষেত্রে সেই বিলটার ক্ষেত্রে কি করতে হবে? শুধু নোটিং করলে হবে না, তাকে প্রটেস্ট করা লাগবে। প্রটেস্ট মিন্স ওই যে নোটারি পাবলিকের কাছ থেকে একটা ফর্মাল সার্টিফিকেট সার্টিফিকেট লাগবে। কি লাগবে? ফর্মাল ফর্মাল সার্টিফিকেট। সার্টিফিকেট লাগবে যে এই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটা ডিজনার হয়েছে। তো এটা, তাহলে আমরা যদি পরীক্ষা আসে প্রটেস্টটা কখন দরকার? ফরেন স্যার বিলের ক্ষেত্রে কখন? ফরেন স্যার, ফরেন বিল আর অফ এক্সচেঞ্জ যখন স্যার হচ্ছে হলো মানে স্যার ডিজনার হবে হ্যাঁ, তখন স্যার। কিন্তু লোকাল বিলের ক্ষেত্রে কি প্রটেস্টের প্রয়োজন আছে? না স্যার, শুধুমাত্র নোটিশ দিলে হবে স্যার ওই ক্ষেত্রে। রাইট। এবং নোটিশ করাটাও কি কম্পালসারি না স্যার, না? কিছু কিছু ক্ষেত্রে কম্পালসারি না। রাইট। ওখানে যদি উল্লেখ থাকে যে নোটিং করা লাগবে, তাহলে আপনি মনে করেন ন্যাশনাল ইনস্ট্রুমেন্টাল বিল অফ এক্সচেঞ্জের মধ্যে যদি উল্লেখ থাকে যে এরকম ডিজনার হলে নোটিং করতে হবে, তাহলে আপনি নোটিং করবেন। এটা ম্যান্ডেটরি না ইনবিল, মানে ইনল্যান্ড বিল অথবা লোকাল বিলের ক্ষেত্রে। কিন্তু ফরেন বিলের ক্ষেত্রে নোটিং করতে হবে, আর প্রটেস্ট করাটা ম্যান্ডেটরি। প্রটেস্ট করাটা কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি। রাইট। এই প্রটেস্ট করলে আপনি তখন কি করতে পারবেন? আইনগত যত সাপোর্ট আছে সব পাবেন। যে এই পৃথিবীর যে কোনো দেশে ওই প্রটেস্টটা নিয়ে সাবমিট করলে যে কোনো কোর্ট ল আপনাকে কি করবে? আপনার রিমিডি দিবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। Okay. তাহলে এতক্ষণ বললাম যে আমার এটা যদি ডিসঅনার হয় আমি তখন কি করব? নোট নোটিশ নোটিফাই করব, দেন হচ্ছে কি করব? নোটিং করব, আর হচ্ছে প্রটেস্ট করব। এখন বলছে যে প্রটেস্ট ফর সিকিউরিটি। প্রটেস্ট ফর কি? সিকিউরিটি। তাহলে এতক্ষণ ছিল আমার পেমেন্ট বা অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে ডিজাইনার হলে এরকম করব, এখন বলছে যে সিকিউরিটির জন্য। তাহলে কি এটা কি নন অ্যাকসেপ্টেন্স হয়েছে বা নন পেমেন্ট হয়েছে? আসলে হয় নাই, ডিজনার হয় নাই। হয় নাই। তো ডিজনার হওয়ার আগেই আপনি সিকিউরিটির কথা চিন্তা করে প্রটেস্ট করছেন। কখন সিকিউরিটির কথা চিন্তা করে প্রটেস্ট করবেন বলেন তো স্যার? স্যার যখন হচ্ছে স্যার হচ্ছে ওরা হচ্ছে স্যার আসলে অ্যাকসেপ্টেন্স ফর অনার করবে কিংবা হচ্ছে নো 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 নো। তাহলে স্যার। ব্যাপারটা হলো ইনসলভেন্ট এরকম, হওয়ার। ব্যাপারটা হলো এরকম, মনে করেন আপনি যা, যে আপনাকে ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটা ইস্যু করেছে, হ্যাঁ, এটা 1 মাস পরে পেমেন্ট দেওয়ার কথা বা সবকিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আপনি পত্রিকায় দেখলেন যে এই ভদ্রলোক
আপনাকে ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটা ইস্যু করেছে, ওই ভদ্রলোক ব্যাংক্রাফট হয়ে গেছে, ইনসলভেন্ট হয়ে গেছে, পত্রিকায় দেখতে পারছেন, কিন্তু আপনার ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটা মেচুর হবে আর 1 মাস পরে, তাহলে আপনি তখন কি করবেন? বাড়িতে বসে থাকবেন? না স্যার, তখন তো স্যার একটু ব্যবস্থা তাহলে নিতেই হবে তখন স্যার। আপনার এই পেমেন্টটা যে আপনি পাবেন, এটা কি সিকিউরিটি আছে? নাই তো। না স্যার। কারণ আপনি দেখতেছেন যে সে ব্যাংক্রাফট হয়ে গেছে, হ্যাঁ, আপনি পত্রিকা দেখতে পাচ্ছেন, তাহলে আপনি তখন কি করবেন? তখন আপনি এটা বেটার সিকিউরিটির জন্য ম্যাচিউর ডেট আসার আগেই প্রটেস্ট করবেন যে আমি মিস্টার এক্স বা ওয়াই ইনস্টলমেন্ট হয়ে গেছে, এখন আমার পেমেন্টটা কি এনশিওর করার জন্য আমি কি করলাম? প্রটেস্ট করলাম ফর বেটার সিকিউরিটি। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। হ্যাঁ, কেন করবেন? কারণ তো সেই ক্ষেত্রে যখন এমন হবে, আপনি কি করবেন? মনে করেন যখন ইনস্টলমেন্ট হয়ে যাবে, তার দ্যাট মিনস হচ্ছে তার পাওনাদাররা যে পরিমাণ টাকা পাবে ওই পরিমাণ অ্যাসেট তার নাই, রাইট? জি স্যার। এখন আপনি কি করবেন? তাড়াহুড়ো করে ওই যে যারা পাওনাদার তাদের লিস্টের মধ্যে যদি আপনার নামটা না আসে, তাহলে কি আপনার পাওনাটা পাওয়ার কোনো পসিবিলিটি অন্যদের পিছনে চলে যাবে না সিরিয়ালে? জি স্যার। অথবা আপনি যদি কোনোভাবে টের পান যে না, ওদের বিজনেসের অবস্থা ভালো না, যে কোনো সময় আমার এটা রিস্কে পড়ে যেতে পারে, আপনি কি করবেন? তখন তাকে বলুন যে ভাই, তোমার ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট মানি না, এটার জন্য তুমি আমাকে বেটার সিকিউরিটি দাও। কি বুঝতে পারছি স্যার? জি স্যার। দ্যাট মিনস আপনি যখন বুঝতে পারবেন যে আপনার যেই পেমেন্টটা এইটা ডাউটে পড়ে যাচ্ছে, ডাউটফুল হয়ে যাচ্ছে, আপনার এরকম কোন সিমটম আপনি জানতে পারবেন, তখন আপনি কি করবেন? প্রোটেস্ট করবো স্যার। প্রটেস্ট করবেন। আপনি দেখলেন যে না, এরা তো ভাই ফ্ল্যাট ফ্ল্যাট জমি জমা বিক্রি করে আস্তে আস্তে দেশের বাইরে চলে যাওয়ার নিয়ত করছে, তাহলে আপনার পেমেন্ট কি সঠিক পাবেন? না স্যার, পাওয়া যাবে না। রাইট। এই ব্যাটার পরীক্ষা যদি আসে যে ব্যাটার সিকিউরিটির জন্য আপনার প্রটেস্ট কখন করবেন বা ব্যাটার সিকিউরিটির জন্য কি করবেন, নোটিং করবেন, প্রটেস্ট করবেন, আপনি তখন কি আনসার দিবেন? স্যার হচ্ছে হলো, মানে স্যার হচ্ছে হলো ওই প্রোটেস্ট করবো স্যার। আচ্ছা, আরেকটা বলছে যে প্রমিসারি নোট বা বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে কোনো আইনে যদি বলা থাকে যে এটার জন্য কি লাগবে, প্রটেস্ট করা লাগবে, তো সেক্ষেত্রে নোটিশ অফ ডিসঅনার না দিয়ে সেক্ষেত্রে কি দিতে হবে? প্রোটেস্ট করতে হবে স্যার। নোটিশ অফ প্রটেস্ট দিতে হবে, রাইট? জি স্যার। আর এটা কি বলছে? অ্যাকসেপ্টেন্স ফর অনার অফ অনার, এটা তো আমরা জানি। অ্যাকসেপ্টেন্স ফর অনার বা অনার কি হয়? এটা হলো যিনি অ্যাকসেপ্টেন্স দেওয়ার কথা তিনি অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন না, কি করছেন না, অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন না, ডিসঅনার করেছেন। তাহলে এখন এইটাকে যদি ডিসঅনার হওয়ার পর আপনি কি করবেন? নোটিশ করবেন। নোটিশ করলেন, নোটিশ করার পর ওই যিনি ড্রয়ার বা মেকার তিনি যদি বলে যে ভাই, তোমার এই পেমেন্ট তো করার কথা ছিল, সে অ্যাকসেপ্টেন্স দেয় নাই, ডিসঅনার হয়েছে, তুমি নোটিশ দিছো, মিস্টার ওয়াই তোমার এই পেমেন্টটা দিবে, ওয়াই এর এই পেমেন্টটা দিলে তোমার কি কোনো দ্বিমত আছে কিনা? যদি বলে যে না, আমার কোনো দ্বিমত নাই, তাহলে ওয়াই তখন কি করবে? ওই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টার অ্যাকসেপ্টেন্স দিবে। ওয়াই কি আসলে ইনিশিয়ালি এই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টের কোনো পার্টি ছিল? না স্যার। না স্যার। যেহেতু সে এটার কোনো পার্টি ছিল না, সেহেতু সে কি করবে? এইটা তার অবস্থান হবে অ্যাকসেপ্টেন্স ফর। তাহলে আমরা কি এই অ্যাকসেপ্টেন্স অফ অনারটা বুঝতে পেরেছি কিনা স্যার? তাহলে বুঝছি স্যার। অ্যাকসেপ্টেন্স অফ অনারের অবস্থানটা কখন আসবে? যখন যিনি অ্যাকসেপ্টেন্স দেওয়ার কথা উনি অ্যাকসেপ্টেন্সটা দেন নাই, ডিজনার হয়েছে, এবং ডিজনারের জন্য একটা নোটিশ হয়েছে, ডিজনার অফ ফর, উনি নোটিশটা আমরা দিলাম, দেন তারপর কার অবস্থান আসবে? অ্যাকসেপ্টেন্স অফ অনার। ক্লিয়ার স্যার? জি স্যার। ওকে, তাহলে এখানে দেখেন যা যা বলছি সব এখানে বলা আছে।
এই পার্টি নট অলরেডি লাইবল অন দ্য বিল, তাহলে এই বিলের জন্য যিনি নতুন করে লাইবল হলেন উনি কি এই বিলের জন্য কখনো লাইবল ছিলেন আগে? ছিলেন না। এবং উনি এই বিলের জন্য কি একজন স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে কি? মানে স্যার আগুন। আগন্তুক। আগন্তুক মানে অপরিচিত ব্যক্তি, রাইট? জি স্যার। ওকে। তারপর হচ্ছে যে এখন আসছে ডিফাইন কম্পেনসেশন। কম্পেনসেশন মানে কি? স্যার ক্ষতিপূরণ। মানে স্যার মানে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ স্যার, কোনো কিছু ক্ষতিপূরণ ক্ষতিপূরণ। দেওয়া। এখন বলেন যে মনে করেন আপনি আপনার একটা ন্যাশনাল ইনস্ট্রুমেন্টের জন্য পেমেন্টের জন্য অ্যাপ্লাই করে সাবমিট করেছেন, পেমেন্টটা হয় নাই। এটার কারণে এই পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত এই যে আপনি যত আইনগত ব্যবস্থা নিলেন, তাদের সাথে যোগাযোগ করলেন, যত খরচ হইলো, যদি পেমেন্টটা করতো তাহলে কি আপনার এই খরচগুলো হইতো? না স্যার, তাহলে স্যার তাহলে আমার কোনো এই ক্ষতি হতো না। এবং এই যে আপনি নোটিং করছেন, প্রটেস্ট করছেন, নোটারি পাবলিকলি ফ্রি ফ্রি কাজটা করে দিয়েছে। না স্যার, টাকা তো দেওয়া লাগছে স্যার। তাহলে এই যে যত যা যা খরচ হয়েছে এই সবগুলো খরচ কম্পেনসেশন হিসেবে পাবেন। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে। এখন মনে করেন আপনি খরচটা করছেন ডলারে, হ্যাঁ, কিন্তু উনি যখন পেমেন্ট করছে উনি ডলার না করে টাকায় পেমেন্ট করবে। তাহলে যেই দিন আপনাকে টাকায় পেমেন্ট করছে, তাহলে সেই দিনের ডলারের এক্সচেঞ্জ রেটে ওটা কি কি করতে হবে? টাকায় পেমেন্ট কনভার্ট করে করতে দিতে হবে। হবে না? জি স্যার। এবং যেই প্লেসে দেওয়ার কথা সেই প্লেসে, ভিন্ন প্লেসে এলে রেট চেঞ্জ হয়েছে, মনে করেন বাংলাদেশে দেওয়ার কথা এটা পেমেন্ট যদি সিঙ্গাপুরে দেয়, তো সিঙ্গাপুরে আর বাংলাদেশে পেমেন্ট করলে এটার মধ্যে কিন্তু এক্সচেঞ্জ রেটের একটা গ্যাপ হয়ে যায়, তাই না? জি স্যার। তো ওইটা আপনাকে পে করতে হবে। আর যদি মনে করেন যে দেখা গেলো যে পেমেন্ট ডিউ হওয়ার পর থেকে একটা রিজনেবল টাইম পার হয়ে গেছে, আপনার পেমেন্টটা পান নাই, তাহলে এই সময়টার জন্য আপনি 6% করে কি পাবেন? ইন্টারেস্ট। ইয়ারলি ইন্টারেস্ট 6% করে পাবেন। কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, তাহলে পরীক্ষা আসতে পারছে কত পার্সেন্ট ইন্টারেস্ট আপনি ক্লেম করতে পারবেন, আপনাকে পেমেন্ট করতে হবে কম্পেনসেশন হিসেবে। এই যে আপনি প্রটেস্ট করলেন বা ইয়ে করলেন, তাহলে এগুলোর রেকর্ড, খরচ যে হলো এগুলোর রেকর্ড, জেনুইন রেকর্ড আপনার কাছে রাখতে হবে। ওই রেকর্ড থাকলে সেটা আপনি ক্লেম করলে আপনি পেমেন্টটা পাবেন। এখন বলছে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের এভিডেন্সের কিছু প্রিজাম্পশন মানে কি? পূর্ব অনুমান, রাইট? কিছু বেসিস আছে। কি বলছে? যেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা কি হয়েছে, সবসময় আমরা ধরে নিব যে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অফ কনসিডারেশন, মানে কনসিডারেশনের বিনিময়ে হয়েছে। ঠিক আছে স্যার? জি স্যার। তারপর ধরে নিব যে ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটার মধ্যে যে ডেটটা দেওয়া আছে, ধরে নিব যে ওই ডেটে ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে বা তৈরি করা হয়েছে। অ্যাজ টাইম অফ অ্যাকসেপ্টেন্স, that every accepted bill of exchange was accepted within a reasonable time after its date of before maturity। তার মানে কি? রিজনেবল টাইম আফটার ইটস ডেট, মানে যেই দিন আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা ইস্যু করলে সেই ডেটের পর থেকে ম্যাচুরিটি ডেটের আগ পর্যন্ত যে কোনো রিজনেবল ডেটে অ্যাকসেপ্টেন্স দেওয়া যাবে, রাইট? জি স্যার। অ্যাজ টু টাইম অফ ট্রান্সফার, আপনি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা কখন ট্রান্সফার করতে পারবেন, কতক্ষণ সময় পর্যন্ত বলেন তো? ম্যাচুরিটি ডেটের আগ ডেটের পর্যন্ত, আগ রাইট? পর্যন্ত স্যার। জি স্যার। রাইট। as to order endorsement, that the endorsement মানে কি? স্যার, অথরাইজ, অথরাইজ অথেন্টিকেট করা। করে দেওয়া, অথেন্টিকেট করে দেওয়া, রাইট? অথরাইজ করে দিলেন। তাহলে endorsement appearing upon a negotiable instrument or made on the holder, that means এটাতে আপনি এন্ডোর্স করে দেওয়া মানে হচ্ছে হোল্ডারকে আপনি কি করে দিলেন? এন্ডোর্স করে দিলেন, তাকে অথেন্টিকেট করে দিলেন। ঠিক আছে স্যার? আর বলছে যে অ্যাজ টু স্ট্যাম্প, একটা যদি কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হারায়ও যায়, লস্ট হয়ে যায়, চুরিও হয়ে যায়, তাও ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে যে আপনি সিগনেচার করে দিয়েছেন, তাও এটাকে কি কি হিসেবে ধরে নেওয়া হবে? যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা ডিউলি স্ট্যাম্প হয়েছে। স্ট্যাম্প ডিউলি হয়েছে, এখানে কোনো সমস্যা হয় নাই। সমস্যা যে রয়েছে সে হোল্ডার ইন ডিউ কোর্স হয় নাই। ব্যাপারটা তো এরকম নাকি স্যার? আপনি একটা চেক ইস্যু করেছেন, চেকটা সাইন করে দিয়েছেন, কিন্তু যাকে দেওয়ার কথা এটা পথে থেকে কেউ ছিনতাই করে নিয়ে চলে গেছে, চেকটা কি ফেক? না স্যার, চেক ফেক না, কিন্তু স্যার যে মালিক সে ফেক স্যার। তাহলে চেকটা হচ্ছে ডিউলি স্ট্যাম্প করা হয়েছে, ডিউলি সাইন করা হয়েছে, রাইট? কিন্তু জি স্যার। যিনি এটা চেকটা পেয়েছেন উনি হলে হোল্ডার ইন ডিউ কোর্স হন নাই, রাইট? জি স্যার। আর হোল্ডার বলতে আমরা ইন জেনারেলি ধরে নিব যে উনি ইন ডিউ কোর্সে হোল্ডার রয়েছেন। এস্টোপেল মানে কি বলেন তো? এস্টোপেল এটা একটা লয়ের ভাষা। এস্টোপেল মানে কি? এটা কিন্তু আপনার বিরত কন্ট্রাক্টে একটা থাকা। পড়েছেন।
হ্যাঁ, আচরণ স্যার, আচরণজনিত কারণ। বিরত আচরণজনিত থাকা। কারণ মানে আপনি আপনার আচরণে প্রকাশ করা। আপনি মনে করেন পুলিশ না, কিন্তু আপনার আচরণে প্রকাশ করছে যে আপনি পুলিশ, আপনি পুলিশের ড্রেস পরে একটা জায়গায় আসছেন, রাইট? জি স্যার। আপনি মনে করেন যেমন পার্টনারশিপ আপনি পড়েছেন, যে পার্টনার না, কিন্তু আপনি কি করছেন, পার্টনারের মতো একটা আপনার অবস্থান ক্রিয়েট করে শো করেছেন যে আপনি এটার পার্টনার, এইভাবে আরেকজনের সাথে এগ্রিমেন্টে গিয়েছেন। তাহলে পার্টনারের, যদিও আপনার পার্টনার, কিন্তু পার্টনারের মতো আপনার অবস্থান প্রুফ করে আপনি কি করেছেন, আচরণটা শো করে আপনি ওই কাজটা করেছেন। তাহলে ওই পার্টনার হিসেবে যে লাইবিলিটি হওয়ার কথা, আপনি পার্টনার না হইলেও সেই লাইবিলিটি আপনার উপর আসবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে। তাহলে এখানে বলছে যে আপনার কোনো আচরণ আপনি কি করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। এন্ড আপনি যদি মনে করেন যে অরিজিনালি কোনো একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ড্র করেছেন, ইস্যু করেছেন, কিন্তু পরবর্তীতে বললেন যে না, এটা তো আমি সঠিক লোককে দেই নাই, বা এই যে যার কাছে গেছে সে এটার জন্য ক্যাপাবল না, তো আপনি তো সাইন করে দিয়ে দিয়েছেন বাবা। যখন আপনি সাইন করে দিয়েছেন, আপনার আর এই এটার ক্যাপাসিটি নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। এখন মনে করেন আপনি যদি দেখলেন যে না, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা, আপনি দেখলেন যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা এখানে ফ্রড হয়েছে অথবা কোনো ক্যাপাসিটি সমস্যা আছে, যখনই আপনি ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে সাইন করে দিয়েছেন, এন্ডোর্স করে দিয়েছেন, আপনি আর এটার ভ্যালিডিটি নিয়ে কোশ্চেন করতে পারবেন না। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে। বলছে যে পেনাল্টি, এই যে চেক যখন ইস্যু করে, একটা চেকের ভ্যালিডিটি কত মাস থাকে স্যার? 6 মাস। 6 মাস 6 স্যার। মাস থাকে। আচ্ছা, এখন একটা চেক ইস্যু করলে চেকটা যদি ডিজনার হয়, কি হয়, ডিজনার হয়, তাহলে সেটার জন্য কি পানিশমেন্ট আছে? ওই দেখেন ব্রাউন কালার করা আছে নিচের দিকে দুইটা লাইন, ইমপ্রাইজনমেন্ট, তার মানে জেল হতে পারে, এক্সটেন্ড টু 1 ইয়ার, মানে 1 বছর পর্যন্ত জেল হতে পারে, অথবা যে যত টাকার অ্যামাউন্টের চেক তার 3 গুণ, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। বুঝতে পারছি স্যার? তাহলে কি পানিশমেন্ট হবে? তার জেল হতে পারে কতদিন পর্যন্ত? স্যার, এক 1 বছর বছর পর্যন্ত স্যার। আচ্ছা, অথবা জরিমানা হতে পারে। জরিমানাটা কতটুকু পর্যন্ত হতে পারে? চেকের চেকের অ্যামাউন্টের অ্যামাউন্টে 3 গুণ। 3 গুণ পর্যন্ত, মানে এটার চেকের অ্যামাউন্টের সমান হইতে পারে, অর্ধেক হইতে পারে, ডাবল হইতে পারে, কিন্তু 3 গুণ পর্যন্ত সর্বোচ্চ হইতে পারবে। বুঝতে পারছি স্যার? তাহলে এই দুইটা যে কোনো একটা তার শাস্তি হইতে পারে, অথবা জেলও হইতে পারে, ওই ফিনান্সিয়াল তার ফাইনও হইতে পারে, দুইটাও হইতে পারে। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে। স্যার মানে এইটা কি স্যার কি একবার ডিজনার হলে নাকি নাকি স্যার হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে বারবার ডিজনার যদি হয় হচ্ছে আপনি নাকি স্যার? তো ডিজাইনার হইলেও আপনি নোটিশ দিলেন, নোটিশ দেওয়ার পর যদি আপনি সেটা কি করেন, আপনি এটা কমপ্লাই না করেন, তার এটার সমাধান না করেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওখানে টাইম বলা আছে, নোটিশ দিবেন, এই দেখেন বলা আছে, বলছে যে আপনাকে যে নোটিশ দিয়েছে, যেটা ডিজনার হয়েছে, সেই ডিজনারের ডেট থেকে যদি, নোটিশের পর থেকে যদি আপনি 30 দিন সময়ের মধ্যে কি না করেন, এই চেকের পেমেন্টটা আনপেড রাখেন, সমাধান না করেন, তাহলে কি হবে? তখন আপনি ওই সঠিক জায়গায় চলে যাবেন, তাই না? জি স্যার। ক্লিয়ার? স্যার বইয়ের মধ্যে 15 দিন লেখা স্যার। এইটা এইটাতে ইয়ে আছে, ভুল আছে। কি আছে? ভুল আছে। আচ্ছা, আমরা একটু দেখি। এটাতে দুইবার বল আছে, দুইটা পেজে বল আছে, রাইট? এটা কি আছে, দুইটা পেজে বলা আছে। আমরা জি স্যার। এখন সঠিক জিনিসটা দেখার জন্য আমি সবসময় বলেছিলাম কোথায় দেখতে হবে স্যার? স্যার অরিজিনাল যে হচ্ছে হলো আইনে। আইনে। সোর্স, যে আইন আছে সোর্স স্যার অফ, ওইটা চলে যেতে। সোর্স ডকুমেন্টে যাইতে হবে, রাইট? কোথায় যেতে হবে? সোর্স সোর্স ডকুমেন্টে। ডকুমেন্ট। তাই সোর্স ডকুমেন্ট কোথা? মূল আইন, তাই না? আমি দেখি মূল আইনটা আমার কাছে আছে কিনা। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এক, আচ্ছা আমি একটু অনলাইনে দেখি। ওকে, একটু দেখি আমি ইন্টারনেটে, এখানে গেলাম। এখন আমরা দেখবো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, সেকশন কত স্যার? 138 স্যার।
ওরে আল্লাহ, আসছে। এখন আমি আপনাদেরকে মূল লাইনটা একটু স্ক্রিন শেয়ার করি, আমরা একটু চেক করে নিই যে আসলে কি হবে। কোথায় আছে মূল লাইনটা? দেখা যাচ্ছে স্যার স্ক্রিনে? জি স্যার। ওকে, এটা বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট নাকি? এই সেকশন 138 আছে, আছে স্যার? জি স্যার। আছে। এই যে দেখেন, আমি দুইটা জিনিস জি স্যার। কালার করি, দেখেন এটা কি দেখা যাচ্ছে এই জায়গাটায়? থ্রি টাইম কি দেখা যাচ্ছে? ফ্রি টাইম। থ্রি টাইম। তারপর এই জায়গাটা কি দেখা যাচ্ছে? 30 days। 30 days। এই জায়গাটা কি দেখা যাচ্ছে? 30 ডেজ, রাইট? তাহলে এখানে কি কোথাও 15 ডেজ আছে? না স্যার। নো স্যার। নাই। একটু খেয়াল করবেন, দেখেন এই যে উপরে যে 30 ডেজ, এটার পাশে একটা ছোট্ট 5 লেখা আছে। এই যে 30 ডেজ, এখানে ছোট্ট একটা 6 লেখা আছে, রাইট? আর এই যে আপনার থ্রাইস, এখানে 4 লেখা আছে, 4, 5, 6। দ্যাট মিনস এটা আইনে পরবর্তীতে কোনো একটা সময় কারেকশন আসছে। কি আসছে? কোনো একটা সময় কারেকশন আসছে। এখন দেখেন, আমরা দেখি এই যে নিচে এই কারেকশনটা লেখা আছে, দেখেন 4, 5, 6 আছে স্যার। এটা 2000 সালের আগ পর্যন্ত ছিল দ্বিগুণ জরিমানা, দ্বিগুণ পর্যন্ত হইতে পারতো। 2000 সালে আইসা এটা করছে 3 গুণ। ক্লিয়ার? তারপর দেখেন 2006 সালে আইসা ওই যে 15 ডেজকে 30 ডেজ করছে। ব্যাপারটা একদম পরিষ্কার পানির মতো স্যার। জি স্যার, পুরো ক্লিয়ার স্যার। তাহলে যদি কোনো জায়গায় আমাদের কনফিউশন হয়, আমরা কোথায় চলে যাব? স্যার মেইন লতে চলে যাবো আমরা। একদম সোর্স ডকুমেন্টে চলে যাব, রাইট? অরিজিনাল ভার্সনে চলে যাব। তাহলে আমরা যে বললাম 30 ডেজ বা প্রাইস, তাহলে এটা কি সঠিক আছে স্যার? জি স্যার জি স্যার। সঠিক আছে, আপনি সঠিক এই স্যার। যে দেখেন সোর্স ডকুমেন্ট আমরা চলে গেলাম, সেখানে গিয়ে দেখার কারণে এটা আজীবন আমার মনে থাকবে যে হ্যাঁ, অবশ্যই স্যার। এটা এটা 2000 সালে একবার পরিবর্তন আসছে, 3 গুণ হয়েছে। আর 2006 সালে আইসা 15 দিনের জায়গায় 30 দিন হয়েছে। তাহলে এটা কি আমার জন্য ভালো হলো না খারাপ হলো মনে রাখার জন্য? ভালো হলো স্যার। ভালো। ভালো হলো। ক্রস চেক করে নিলাম স্যার। হ্যাঁ, এই ভালো ভালো কাজগুলোই করতে হবে। যারা এরকম সোর্স ডকুমেন্ট ধরে ধরে কাজ করে, পড়াশোনা করে, সে তার এটা আজীবনের জন্য ওই নলেজটা ফাইনাল হয়ে যায়, এখানে আর কোনো গ্যাপ থাকে না। ঠিক আছে স্যার? এখানে বলছে যে কগনিজেন্স, কগনিজেন্স মানে কি বলতে পারেন কেউ স্যার? কগনিজেন্স, কগনিজেন্সের বাংলা হচ্ছে আমলে নেওয়া। কি নেওয়া? আমলে নেওয়া। তাহলে এই যে কোনো অপরাধ হলে এটা আমলে কে নেয়? আমি নেই, আপনি নেই, না কোর্ট নেয়? স্যার, স্যার, স্যার আমরা স্যার হচ্ছে আগের আগের দুইটা পয়েন্ট তো স্যার মনে রাখি আসছে স্যার। কোন দুইটা? গ্যাপ পড়ছে নাকি কোথাও? স্যার আমরা হচ্ছে স্যার মানে উপরে স্যার হচ্ছে, জি স্যার মানে স্যার হচ্ছে দুইটা পয়েন্ট মানে স্কিপ করে চলে এসছে আমরা। ওই 10 নাম্বারটা আইডেন্টিফাই অফেন্স। নয় স্যার নাম্বার তার আগে পর্যন্ত আমরা আরেকটা আছে। পড়েছি। না, 9 নাম্বার পর্যন্ত আমি পড়েছি, এটা ঠিক আছে, 10 নাম্বার থেকে হবে। হ্যাঁ, 10 নাম্বার। তাহলে এখানে এখানে কি বলছে? আইডেন্টিফাই দ্য অফেন্সেস অফ কোম্পানিজ। এখন আমি একটু আগে আপনাকে কি বলেছি স্যার, যে যদি আ- আপনি একটা চেক ইস্যু করেন, ওই চেক যদি ডিজনার হয় এবং আপনাকে যদি নোটিশ দেয়, ওই নোটিশ থেকে 30 দিনের মধ্যে যদি আপনি সমাধান না করেন, তাহলে আপনার 1 বছর পর্যন্ত জেল, অথবা কি হইতে পারে, চেকের পরিমাণের 3 গুণ পর্যন্ত জরিমানা। জরিমানা হতে পারে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারেন। এটাই তো বলছি নাকি? জি জি স্যার। স্যার। এখন এটা তাহলে ব্যক্তি, এখন মনে করেন একটা কোম্পানি যদি হয়, কোম্পানি একটা চেক ইস্যু করছে, কোম্পানির কি জেল হইতে পারে? না জরিমানা স্যার। নাইলে হইলো, কোম্পানি কি ব্যক্তি যে তার জেল হবে? তো সেইটাই না বলছে যে স্যার। এখানে যদি কোম্পানি হয়, তাহলে সেক্ষেত্রে তার অপরাধের ক্ষেত্রে কি হবে? বলছে সেই ক্ষেত্রে ওই কোম্পানির যিনি ইনচার্জ থাকবেন, রেসপন্সিবল পার্সন থাকবেন, সে হচ্ছে ওই জেলে যাবে। বুঝতে পারছি স্যার? স্যার ধর এই একটা ক্ষেত্রে স্যার কোম্পানির রেসপন্সিবল পার্সন কে হবে স্যার? এটা নির্ভর করবে কোম্পানিতে কাকে অথরিটি দিয়েছে ওই চেকটা ইয়ে করার জন্য, ইস্যু করার জন্য। এটা যদি এমডি হয় এমডি, যদি ডিরেক্টর ডিরেক্টর, যদি সিএফও হয় হুম, সিএফও। বুঝতে পারছি কিনা? বুঝছি বুঝছি স্যার বুঝছি। এটা কোম্পানির তাদের নিজস্ব ইন্টারনাল পলিসি অনুযায়ী, বা তাদের যেই ইয়ে কি বলে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে যা যা বলা আছে সেভাবে।
এই কোম্পানি এখন বলছে যে কোম্পানি বলতে কি বোঝায়? কোম্পানি বলতে বোঝাচ্ছে এখানে যে কোনো এনি বডি কর্পোরেট ইনক্লুডস এ ফার্ম অ্যান্ড অ্যাসোসিয়েশন এবং ইন্ডিভিজুয়াল। ডিরেক্টর ইন রিলেশন টু এ ফার্ম মিনস এ পার্টনার ইন দ্য ফার্ম। এই ফার্মের ক্ষেত্রে কি আসলে ডিরেক্টর হয়? হয় না তো। ফার্মের ক্ষেত্রে পার্টনার হয়, রাইট? তো সেই ক্ষেত্রে ফার্মের ক্ষেত্রে ডিরেক্টর উল্লেখ করলে বুঝতে হবে যে এটা ফার্মের পার্টনারকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? পার্টনার স্যার। পার্টনারকে বোঝাচ্ছে। এখন বলছে যে একটা অপরাধ, এই অপরাধকে আমলে কে নিবে? আপনি একটা অপরাধ করলেন, তাহলে আপনার এই বিচার করার জন্য এই অপরাধটা কে আমলে নিবে? কোর্ট কোড নিবে। কে নেবে। নিবে? কোর্ট নিবে। তাহলে কোর্ট কখন নিবে? সে এমনি শুনেই কি আমলে নিবে, নাকি কেউ একজন কমপ্লেন করতে হবে? করতে হবে। একজন কমপ্লেন করার পরে স্যার কোড আমলে নেবে। হ্যাঁ, বলছে যে কোর্ট এটা আমলে তখনই নিতে পারবে যখন কেউ লিখিতভাবে অভিযোগ করবে। কোনো লিখিতভাবে অভিযোগ না হইলে কোনো কোর্ট কোনো অপরাধ কি করতে পারবে না, আমলে নিতে পারবে না। এই আইনে মানে এই চেকের রিলেটেড ইস্যু যেটা, সেখানে আমলে নিতে পারবে না। বুঝতে পারছি স্যার? এবং বলছে যে such complaint is made within 1 month of date। মনে কি 1 মাসের মধ্যেই যদি আপনাকে কি করেন, আপনি কমপ্লেন করেন, তাহলে কি হবে? আপনাকে তো বলছে যে 1 মাসের নোটিশ পিরিয়ড দিবেন, তারপর সে যদি সমাধান না করে তারপরে কি আপনি কি করবেন, মামলা করবেন, রাইট? জি স্যার। তাহলে আপনাকে ওই মিনিমাম 1 মাস সময় দিতে হবে। 1 মাস পার হওয়ার আগে যদি আপনি কমপ্লেন করেন, আর সেটার বেসিসে কি করা যাবে না, কোর্ট সেটা আমলে নিতে পারবে না। এবং কোর্ট বলতে এখানে বোঝাচ্ছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছাড়া এর নিচের লেভেলের কেউ না, এর উপরের। বুঝতে পারছি? মিনিমাম হইতে হবে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এর নিচের কোনো কোর্ট কি করতে পারবে না, এই ধরনের অপরাধের বিচার করতে পারবে না। এরপরে বলছে কি যে আইডেন্টিফাই দ্য ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল লতে বলছে যে ফরেন যত ল আছে ইনস্ট্রুমেন্ট, সেগুলোর ক্ষেত্রে বলছে যে আপনি যদি প্রটেস্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে ও সেই দেশের আইন অনুযায়ী আপনার এটা কি হবে, সমাধান হবে, আপনার পেমেন্ট করবে। এইটা হলো আমাদের আজকের এই টোটাল আমাদের যে পড়াশোনা সেটার দোপান্ত। আমরা নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টের মোটামুটি সব কি করে দিয়েছি, কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের যেটা প্রিপারেশন লাগবে, নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট এবং আমি কি পড়াইছিলাম, কন্ট্রাক্ট অ্যাক্ট তো পড়াইছিলাম না, কোম্পানি অ্যাক্ট পড়াইছিলাম স্যার। কোম্পানি অ্যাক্ট স্যার। তাহলে কোম্পানি অ্যাক্ট এবং এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের উপর পরবর্তী যেদিন আমাদের ক্লাস থাকবে, সেই দিন আমরা এমসিকিউ কোশ্চেন গুলাই নিয়ে কি করব, আলোচনা করব। পড়াশোনা করব। ঠিক আছে স্যার? আজকের এই যে ডিসকাশন, এর মধ্যে কি কারো কোনো আহ, জানার কিছু থাকলে কোশ্চেন করতে পারেন। কারো কোনো স্যার এর কোশ্চেন আছে? বাহিরেও একটু প্রশ্ন আছে স্যার। জি বলেন। স্যার আপনার এই দুইটা তো শেষ হলো, ওই দুইটা তো ওই দুইটা চ্যাপ্টার তো ওরকম ভাবে স্যার শেষ হয়নি, তো সেই ক্ষেত্রে কেন? কি করবো কেন স্যার? মির্জা স্যার কি এগুলো শেষ করে নাই? স্যার ওইখানে মেবি একটা একটা করে একদম শুরু হয়েছিল, আর কোনো ক্লাসই হয় নাই স্যার। শনিবারে তো স্যার ক্লাসই হয় না বিজনেস ল। স্যার ওইখানে তাহলে ক্লাস হয় না, আর ক্লাস হইলেও স্যার ওই প্রথম 2-3 দিন স্যার টিচারকে পাওয়া যায় নাই। এই এগুলা কারণে স্যার ওইরকম ওই দুইটা স্যার ইভেন বলতে মোট গেলে ওই দুইটা, শেষই হয় নাই। স্যার বলতে গেলে তাহলে আমাদের ধরা হয় নাই ওই দুইটা। তাহলে তো সমস্যা, কারণ কন্ট্রাক্ট একটা তো অনেক বড়, তাই না? জি স্যার। স্যার স্যার এদিকে আপনার এই ইউটিউবে কি দুইটা তাও আপনার মোট ভিডিও পাওয়া যাবে শেষ, কন্ট্রাক্ট আপনার লিস্টে? দুইটা শেষ, কিন্তু ওই দুইটা তো আপনার স্যার আমি একটু কিছুই শেষ করতে আমি পারিনি। আপনাদের জন্য একটা কথা বলি। আপনারা যেটা করবেন, ক্লাস কি হইলো না হইলো সেটা ক্লাসের মতো হোক, ঠিক আছে? আপনারা যেটা করবেন, ইউটিউবে গেলে, যদিও ওগুলো আমার সাবস্ক্রাইব করা না বা আমি ওটা ইউটিউবে দেই নাই, কোনো স্টুডেন্ট বা কেউ ওটা দিয়েছে, কিন্তু আপনি ওই ইউটিউবে গেলে আমার এই কন্ট্রাক্ট অ্যাক্টের উপর, তারপর আপনার কি বলে পার্টনারশিপ অ্যাক্টের পার্টনারশিপ উপর, অ্যাক্ট। ওইগুলো সবগুলো ক্লাস আপনি পাবেন। ওই ক্লাসগুলো আপনি সেখান থেকে ডাউনলোড করে এগুলা দেখবেন, দেখলে আপনার কাজ শেষ হয়ে যাবে। ওকে স্যার? এবং ওইটা ঠিক ম্যাক্সিমাম আছে স্যার, স্টুডেন্টই সিনপসিস গুলো আমাকে কই পাবো? আমাকে যেটা বলে যে সেটা হচ্ছে তারা ওই আমার ভিডিওগুলো দেখেই পরীক্ষা দেয় এবং পরীক্ষায় তারা পাশ করছে। সো আপনাদের জন্য কোনো টেনশন করার কোনো কারণ নাই। ওই ভিডিওগুলো দেখেন, ইউটিউবে সার্চ দিলেই পাবেন, জাস্ট আমার নাম দিয়ে বিজনেস ল ক্লাস এমডি আনোয়ারুজ্জামান এফসি দিবেন, দেখবেন যে আপনারা ইউটিউবে সব পেয়ে যাবেন।
স্যার বুঝতে ওগুলা তো পারছেন? আমরা দেখতেছি, আপনার ক্লাসগুলো দেখছি স্যার, ইতিপূর্বেও দেখেছি, কিন্তু স্যার আমাদের তো স্লাইড গুলা পাচ্ছি না, ওইটার জন্য তো স্যার এটাই স্যার, সমস্যা। ওটার জন্য ওকে, প্রবলেম আর স্যার। আপনার এটা ক্লাস কোনো আমরা সমস্যা ওটা নাই। আমরা আমি সাবস্ক্রাইব একটা করে যেটা ওইখান করি, থেকেই দেখি স্যার। আপনারা ভিডিওগুলো দেখেন, ওকে? হ্যাঁ, আমি যেটা করব, আপনাদেরকে আমি ওই পার্টনারশিপ অ্যাক্ট এবং এটা কি বলে কন্ট্রাক্ট অ্যাক্টের যেই ম্যাটেরিয়ালসটা, ক্লাস ম্যাটেরিয়ালসটা, সেটা আমি আপনাদেরকে ইমেল করে দিব, ঠিক আছে স্যার? বুঝতে পেরেছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে জি আমি স্যার, এইটা আমার ভালো হয় ম্যাটেরিয়ালস স্যার, গুলো আপনি সব যদি আপনাদেরকে ওইটা শেয়ার করে যদি দিব, কোনো ম্যাটেরিয়াল। অসুবিধা নাই। আর সাথে আপনারা আমার ওই ভিডিওগুলো দেখবেন। অবশ্যই আপনারা সবাই পাস করবেন, কেউ ফেল করার কোনো কারণ নাই। কারণ বিজনেস লো এত সহজ করে ওইখানে আমরা আপনাদের ক্লাসগুলো আমি নিয়েছি বা ভিডিওগুলো আছে, ফেল করার কোনো কারণই নাই, ঠিক আছে? জি। স্যার আপনি জি একটা স্যার, ইউটিউব আপনার চ্যানেল দোয়া খুললেই থাকলে তো স্যার হয়। অবশ্যই পারবো স্যার। আমি স্যার ওই যে আসলে সময় পাইনি, ইউটিউব চ্যানেল করব। আমার একটা ট্রেনিং একাডেমি আছে, এ যেমন একাডেমি অ্যান্ড অ্যাডভাইজরি। আপনারা ফেসবুকে সার্চ দিবেন, এই জামান একাডেমি অ্যান্ড অ্যাডভাইজরি, জি কি স্যার নামে সার্চ দেখেছি। দিবেন? জি স্যার, দেখেছি। দেখেছেন, সেইখানে সার্চ দিয়ে দেখবেন। এখানে আমার বিভিন্ন ধরনের ট্রেনিং আমি কি করি, দিয়ে থাকি, কন্ট্যাক্ট করেন। করি। এখন চলতেছে আমার ভ্যাটের ট্রেনিং, এবং সামনে আসবে ট্যাক্সের ট্রেনিং, এরপর আসবে সফটওয়্যার ট্রেনিং গুলো আসবে। স্যার এইটা কি ফেসবুকে আছে স্যার? ফেসবুক পেজ আছে, রাইট? এবং এটার ওই যে আমার ইয়েটা কাজ চলতেছে, কি বলে, ওয়েবসাইটের কাজটা চলতেছে, জন্য ওয়েবসাইটটা আমি আপনাদের লিঙ্কটা দিতে পারি নাই। আমি ওই আপনাদের চ্যাট বক্সে লিখে দিয়েছি, এই যেমন একাডেমি অ্যান্ড অ্যাডভাইজরি। আপনারা সার্চ দিলেই পাবেন ফেসবুকে। ওইখানে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, আপনারা যোগাযোগ করবেন। আর সামনে আমি যেটা করব, আমার এই ক্লাসগুলো আস্তে আস্তে আমি আমার ওই ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো, ওই আমার একাডেমিটাও আমি ইউটিউব চ্যানেলের আওতায় নিয়ে আসবো। তখন আপনারা এগুলো সব ওইখানে পাবেন, জি স্যার, ঠিক আছে ভালো স্যার? হয় স্যার, অনেক ভালো হয়। আর সবাই ভালো থাকবেন, স্যার। দোয়া করি আপনারা সবাই পরীক্ষা পাশ করে যান। স্যার। আর কারো যদি পড়াশোনা, তারপরে জব প্লাস, আপনাদের এখানে নিশ্চয়ই সবাই প্রি আর্টিকেলশিপ নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কারো যদি জি স্যার। ফার্মে এডমিশন, সিএ ফার্মে আর্টিকেলশিপের জন্য এডমিশন, পড়াশোনা অথবা জব, যে কোনো পারপাসে কোনো হেল্প লাগে, আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা আছে নিশ্চয়ই আপনাদের কাছে, নাকি না নাই? জি স্যার, আছে স্যার। স্যার আছে। না থাকলে স্যার। আমি একটু এখানে লিখে দিচ্ছি, 01914, নাম্বারটা সেভ করে রাখেন, 284705। যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করবো, ওকে স্যার? জি স্যার। স্যার হচ্ছে স্যার হচ্ছে জি। হলো পরের যে দুই চ্যাপ্টার মানে স্যার আর কিছু নিগোশিয়েবল অ্যাক্ট আর হচ্ছে স্যার মানে স্যার ওইগুলোর স্যার যে এমসিকিউ গুলো কি দিবেন স্যার আমাদের হচ্ছে হলো স্যার ওইটার সাথে, কারণ আপনি তো স্যার তো আপনার দুই চ্যাপ্টারে মানে সাথে এমসিকিউ তো সবগুলোই পাইছি স্যার। এখন স্যার ওই আসলে দুই আপনাদের চ্যাপ্টার। আপনাদের যে নতুন ম্যানুয়ালটা হচ্ছে, হ্যাঁ, ওই হ্যাঁ স্যার। ম্যানুয়ালটা আমি প্রিপেয়ার করেছি, ঠিক আছে? এবং ওইটাতে আমি যেটা করেছি, এই যে থিওরিটিক্যাল যে কোশ্চেন গুলো দেখতেছেন, সেলফ হ্যাঁ স্যার। অ্যাসেসমেন্ট, জি এগুলো স্যার। সব ফেলে দিয়েছি, এই আবর্জনা সব ফেলে দিয়েছি। এগুলো ফেলে দিয়ে ওই প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমি আহ, আহ, চারটা চ্যাপ্টারের জন্য আপনার ওই বইয়ের ম্যানুয়ালের শেষে গিয়ে 50টা 50টা করে প্রত্যেক চ্যাপ্টারে কোশ্চেন দিয়ে দিয়েছি। জি স্যার। এখন স্যার হচ্ছে হলো আপনার দুই চ্যাপ্টারটা পাইছি, কিন্তু স্যার হচ্ছে হলো মানে স্যার অ্যাক্টের যদি কোনো হচ্ছে মানে স্যার যদি আপনার কাছে অসুবিধা যদি না, কোনো আমরা যদি এমসিকিউ আমরা থাকে তাহলে স্যার হচ্ছে। আমরা নেক্সট ক্লাসে যখন ওই আলোচনা করব, সেক্ষেত্রে আমার আমার দুইটা জি ক্লাস স্যার। প্লাস ওই বাকি দুইটা, টোটাল চারটায় আলোচনা করব, আপনাদেরকে শেয়ার করে দিব, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, এইটা ওকে, জি। এইটা হলে ভালো হয় স্যার। জি, সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া করেন। জি স্যার, আপনার কারণ জন্য এখন স্যার অবশ্যই ওই- দোয়া করবো স্যার, আপনার এখন সাথে দেখা কঠিন করারও খুব সময় ইচ্ছা আছে কাটাও, স্যার। মানে স্যার আপনার সাথে কঠিন অবশ্যই সময় দেখা হবে স্যার। কাটতেছে। কারণ সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিনই আমার ট্রেনিং, মানে অপশন নাই কোনো, 7 দিনই ট্রেনিং, শুক্র শনি সন্ধ্যা সকাল নাই আর। যাই হোক, ভালো থাকেন, দোয়া করেন সবাই। স্যার। ইনশাল্লাহ দোয়া করি আপনারা সবাই চার্টার অ্যাকাউন্ট হয়ে যান। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার, শেয়ারিং ইজ পাওয়ার। জি স্যার, অবশ্যই দোয়া করবেন স্যার, এই ভালো স্যার। অবশ্যই এটাই পাওয়ার, দোয়া করি কারণ তাহলে। ওই যে শেয়ার করলে কোনো কিছু কমে না, এটা দিন দিন বাড়ে, হ্যাঁ। আপনার যখন কোনো এই যে কি বলে ছুরি কাঁচি আপনি কি করবেন, ধার দিবেন, ওটা কি জি স্যার, দিন নলেজ দিন যত শেয়ারিং ইজ ব্যবহার করবেন, ওই সবচেয়ে। ধার কমে না বাড়ে? বাড়ে। আপনি যখন নলেজ শেয়ার করবেন, কত বেশি আপনার কোনো স্যার বাড়ে স্যার? জড়তা বা দেখবেন যে এরকম যত মানুষ আসবে, নানান ধরনের কোশ্চেন থাকবে, তখন আপনার এই নলেজের এরিয়াটাও দিন দিন বাড়বে, কারণ কোশ্চেনের আনসার ফেস করতে হলে আপনাকে আরো বেশি পড়াশোনা করতে হবে, রাইট? জি স্যার, অবশ্যই স্যার। ওকে, জি, থ্যাংক ইউ। স্যার। সবাই ভালো থাকবেন, জি, বলেন। স্যার।
স্যার আপনি কি স্যার কি প্রফেশনাল লেভেলে যাই কোনো ক্লাস নেন মানে স্যার আমরা কি পাবো আপনার ক্লাস স্যার প্রফেশনাল লেভেল? পাবেন। আপনারা যেটা পাবেন আমার হচ্ছে ট্যাক্সের ক্লাসগুলো পাবেন প্রফেশনালে, হ্যাঁ ব্যাটের পাবেন, ঠিক আছে। আর আমি যেটা করি, চেষ্টা করি যে প্রত্যেক পরীক্ষার আগে কিছু ফ্রি ক্লাস নেওয়ার জন্য, পরীক্ষার জন্য। এটা সকল স্টুডেন্টদের জন্য উন্মুক্ত। 500 অথবা 1000 লিমিট থাকে পার্টিসিপেন্ট। সেখানে আমি ট্যাক্সের ক্লাস নেই, ব্যাটের ক্লাস নেই, অ্যাকাউন্টিং, এমআই, বিজনেস ল। আমি মাল্টি সাবজেক্টে ক্লাস নেই, আমি কোনো নির্দিষ্ট সাবজেক্টে মানে কনফাইন না আর কি, ঠিক আছে। জি স্যার। তো দোয়া করেন যাতে সুস্থ থাকি, সবার জন্য ভালো কিছু করতে পারি আর কি। জি স্যার। জি স্যার, অবশ্যই। ওকে জি, শুভরাত্রি স্যার। আসসালামু আলাইকুম জি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।